ছিল, ঠিক না? ওপেন এটা আমরা দেখি, প্রচুর ট্রানজাকশন হয়েছে এই পর্যন্ত। ওকে, এখন এটা লাস্ট আউটস্ট্যান্ডিং কত আছে? 3,61,293 টাকা ডেবিট ব্যালেন্স। ওকে, আজকে পর্যন্ত। তো এটাকে আমরা মিউচুয়াল করে ফেলি। দেখেন আমি কিভাবে করি। যে কপি করলাম, নতুন একটা সেশন নিলাম, /n03 তে গেলাম, এখানে পেস্ট করলাম, এখানে কোম্পানি কোড দিলাম, ঠিক আছে? তারপর এটা কারেন্সি দিলাম, এই যে দেখছেন টাকাটা কত, 3,61,293। তারপরে যে পার্সিয়ালে যাব, পার্সিয়ালে এই যে হোয়াইট যে বক্সটা আছে ডিফারেন্স পোস্টিং, এটাতে ডাবল ক্লিক করবেন, করলে দেখেন নিচে জিরো চলে আসছে। ওকে, তারপর এটাকে সিমুলেট করতে হবে, সিমুলেট করে এখানে লিখতে হবে কি, অ্যাজ অন ডেট, ডেট কত, অ্যাজ অন আজকে 11, 09.11। প্রফিট সেন্টার দেখে আছে কিনা, প্রফিট সেন্টার, অ্যাড অফিসের প্রফিট সেন্টারটা দিয়ে দাও। ওয়ান জিরো ইউজ করা যায় প্রফিট সেন্টার। কত আমাদের প্রফিট সেন্টারটা কত? 1010 তে একটা প্রফিট সেন্টার আছে। Recording in 1010 progress. কত, 1010। হ্যাঁ, ঠিক আছে, ব্যাকে সেভ দিয়ে দেন, হয়ে গেছে। আপনি প্রসেসটাতে হয়তো কোথাও একটা ল্যাকেন্সি বা কোথাও কিছু মিস করছেন, দেখেন এটাকে আবার রিফ্রেশ দেন। সমস্যা কথা না স্যার, আমি টুইটার মিউচুয়াল হ্যাঁ, এই যে দেখেন একটা ব্যালেন্সে কিন্তু চলে আসছে টোটাল টাকাটা। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফিট সেন্টার পরে জাস্ট পোস্ট করে দিলাম। না না না, পোস্ট কি তো আমি দেই নাই, কিন্তু এটা কিন্তু কোনো পোস্ট কিও হবে না, এটা শুধু মিউচুয়াল হবে, ঠিক আছে? তো তো অ্যাকাউন্টস পেয়েবলস নিয়ে যে সকল বিষয়গুলো আমরা ডিসকাশন এর আগে কি আমরা করেছি একটু দেখে আসি। অ্যাকাউন্টস পেয়েবলস নিয়ে আমি ডিসকাশন করেছি ইয়াতে আপনার, এই যে এমএম মডিউল, যখন আপনাদেরকে আমি একটা বেসিক ওভারভিউ দিয়েছিলাম, তখন কিন্তু আমি অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে কথা বলছি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হুম? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এই যে দেখেন অ্যাকাউন্টস পেয়েবলের কথাগুলো আমি কিন্তু আগে একটা ক্লাসে কিন্তু বলে আসছি। ওকে, তো আশা করি কারো আজকে এই প্রবলেমটা হবে না। এই কথাগুলো আমি আগে বলার মেন কারণ ছিল আমার এটাই, যে দিন শেষে কিন্তু আমি এফআইসিউ এর সাথে আপনাকে লিংক করায় দিব। এই পার্টটা ছিল আমাদের, ঠিক আছে? এখন অ্যাকাউন্টস পেয়েবল বলতে কি বুঝো? কেউ কি আমাকে একটু এক্সপ্লেইন করে বুঝাইতে পারবেন যে অ্যাকাউন্টস পেয়েবল আসলে কি জিনিসটা? স্যার, আমরা বাকিতে যে পারচেজ করি, বাকিতে যে পারচেজ করি, সেটা আমি কত দিনের মধ্যে কত ক্রেডিট টার্মের জন্য পারচেজ করছি সেই হিসাবে পেমেন্ট করতে হবে। ওর কথা ক্রেডিট পারচেজের জন্য আমার যেটা পেয়েবল ক্রিয়েট হয়। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট পারচেজের জন্য যেটা আমার পেয়েবল ক্রিয়েট হয়, যেটার এগেইনস্টে আমি গুডস বা সার্ভিস নিয়ে নিয়েছি, কিন্তু আমি পে করি নাই, বা পেটা একটা টার্মস এন্ড কন্ডিশনের উপর আমি পে করব, ওই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটাকে অ্যাকাউন্টস পেয়েবলস বলে, ঠিক না?
এছাড়াও কিন্তু আরো কিছু স্যার। বেশ কিছু চার্ট অফ অ্যাকাউন্টস এ কিছু হেডস আছে, যে সকল হেডস গুলো আপনার যেমন শুধু পেয়েবলস, শুধু পেয়েবলস বলতে কি বুঝো, তারপর আছে আপনার প্রভিশনস, ঠিক না? পেয়েবলস বলতে আমরা কি বুঝি? পেয়েবলস বলতে আমরা বুঝি যেটা, ফর এক্সাম্পল স্যালারি পেয়েবল হতে পারে, হুম, তারপর আপনার কিছু পেয়েবলস আছে, ট্যাক্স পেবল হতে পারে। হ্যাঁ ট্যাক্স পেয়েবল হতে পারে, এই টাইপস এর কিছু পেয়েবলস আছে। আর পেয়েবলস আর প্রভিশনস দুটো কিন্তু দুই জিনিস, দুটো কিন্তু একসাথে কখনো মিশাবেন না। প্রভিশনস হলো অ্যাজাম্পশন, দ্যাট মিন্স সম্ভবত কস্টটা এত টাকা হতে পারে, বা 5% আর 10% ডেভিয়েশন থাকতে পারে ফর বাজেটের সাথে অ্যাকচুয়াল। ওই যে কস্টটা অ্যাকচুয়াল বেসিসে যে মান্থ এন্ডে বুক করা হয়, ওইটাকে আমরা প্রভিশন হিসেবে ধরি। পেয়েবলস হলো যে এটা লায়াবিলিটি, এটাটা পে আপনাকে করতেই হবে, দিস ইজ দ্য ফিক্স। তার মানে কি, পেয়েবলস আর প্রভিশনস এর ভিতরে দুইটাই পার্থক্য, যে একটা ভেরিয়েবল আর একটা ফিক্স, ঠিক না? এখানে অনেকে আছে অ্যাকাউন্টসে যারা কাজ করেন, বা কস্ট অ্যাকাউন্টেন্টও আছে, ঠিক আছে? তো আমার কথা যদি কোনো ধরনের মনে করেন যে না, আমার কথার সাথে সংঘর্ষ বা কথাগুলো হয়তো ঠিক না, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমরা দরকার বলে হুইচ ইজ দ্য বেস্ট ওইটাই আমরা নেব, ঠিক আছে? তো পেয়েবলস এবং প্রভিশনস বিষয় দুটো তো আমরা ক্লিয়ার, ঠিক না? বা এই যে কথাগুলো আমি বলছি পেয়েবলস এন্ড প্রভিশনস এর ভিতর, আপনার কি কোনো আর্গুমেন্ট আছে এই বিষয়টার উপর কোনো? তাহলে আমরা শুরু করি অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এমএম মডিউলের একটা ছোট্ট একটা রিক্যাপ আমি আবার করে নিচ্ছি, যেটা আমি আমার প্রথম দুইটা ক্লাসে আমি আপনাদেরকে আদার যে ওই এসসিপির বাইরে যে আদার যে মডিউল গুলো আছে, ওই সবগুলো মডিউলের বেসিক কিন্তু আমি একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। ওকে, তো দুই রকমের পেয়েবল হতে পারে এসসিপিতে, দুইটা প্রসেসে হয়। একটা প্রসেস হলো আপনার, যদি এটা এসসিপির জন্য শুধু বলতেছি, ও অন্যান্যর জন্য না, শুধু এসসিপির জন্য, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ইনভেন্টরি পারচেজ করে নিয়ে আসেন, দ্যাট মিন্স স্টক কাউন্টিং করেন, বা ইনভেন্টরি বাড়বে এবং এটার এগেইনস্টে আপনি ভেন্ডরকে পেমেন্ট করবেন, তাহলে আপনাকে অবশ্যই মেটেরিয়াল ম্যানেজমেন্ট মডিউল হয়ে আপনাকে আসতে হবে। ক্লিয়ার? জি স্যার। আপনি কখনো ডিরেক্ট এফআই সলিউশনের মাধ্যমে আপনি ইনভেন্টরি কাউন্টিং করতে পারবেন না। আপনাকে ইনভেন্টরি যদি আপনি পারচেজ করেন, যদি মনে করেন যে না, আমি যে ইনভেন্টরিটা কোনো একটা ভেন্ডরের কাছ থেকে কিনছি, স্টকটা আমি জেনারেট করব এবং জেনারেট করে ওই স্টকটাই আমি ফ্লোরে ইস্যু করব, ঠিক আছে? তো ওইটার বেলায় আপনাকে এমএম মডিউলের মাধ্যমে পারচেজ অর্ডার এবং পারচেজ, মানে পারচেজ রিকুইজিশন এবং পারচেজ অর্ডার হয়ে আপনাকে আসতে হবে, দ্যাট মিন্স পিআর এবং পিইউ প্রসেস বলে। আর যদি মনে করেন যে না, আমি ইনভেন্টরি পারচেজ করব না, অনলি ফর সার্ভিস ওরিয়েন্টেড যে খরচগুলো আছে ওইটাই শুধু আমি মেনটেন করব, এটাও আপনি পারচেজ অর্ডারের মাধ্যমে করতে পারবেন ফর বেটার কন্ট্রোলিং এর জন্য, দ্যাট মিন্স রিলিজ অপশনগুলো থাকবে তখন। এফআই এর মাধ্যমে আপনি কখনোই ইনভেন্টরি পারচেজ করতে পারবেন না এফআই সলিউশনের ভিতরে। আমি ট্রানজাকশন কোডগুলো লিখে দিচ্ছি, তাহলে যেটা হবে আপনাদের প্যারালালি এমএম মডিউল আর এফআই মডিউলের ভিতরে যে অ্যাকাউন্টস পেয়েবলস এর যে সংঘর্ষ, এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
তাহলে আমরা যেটা করব আজকে একটা প্রথম আপনার এফআই সলিউশনের মাধ্যমে একটা প্রসেস দেখি, তারপরে এমএম মডিউলের সাথে এটার সাদৃশ্য করে নেব। ওকে, আমার স্ক্রিনটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আমি একটু ল্যাপটপের একটু চার্জারটা লাগাই, আমাকে 2 মিনিট সময় দেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সাউন্ডটা কম লাগতেছে আমার কাছে। তো ঠিক আছে, তাহলে আমরা একটু বেসিক ওয়ার্কিংস করে নিই। ঠিক আছে, বেসিক ওয়ার্কিংসটা করলে যেটা হবে, ওকে, অ্যাপের কিছু বেসিক ওয়ার্কিংস আছে। ফর এক্সাম্পল, একটা ভেন্ডর নেম এক্স ওয়াই জেড কোম্পানি Recording stopped. লিমিটেড। ওকে, এটা একটা ভেন্ডর। তো এসএপি তে এটাকে বলা হয় বিপি, দ্যাট মিন্স Recording in progress. পার্টনার, বিজনেস পার্টনার, বিপি। ঠিক আছে, বিজনেস পার্টনার দিয়ে আপনার যেটা বোঝায়, কাস্টমার কেও বোঝায়, আবার ভেন্ডর কেও বোঝায়। ওকে, তো আমি বলছি কি যে এক্স ওয়াই জেড একটা কোম্পানি, সে হলো আমার বিজনেস পার্টনার। তার মানে কি, সে কি এআর না এপি? হ্যাপি স্যার, হুম, হ্যাপি ভেন্ডর যেহেতু। যেহেতু ভেন্ডর, রাইট, সে হলো আমার এপি। তাহলে সে যদি এপি হয়, তাহলে সে আমার কোন ক্যাটাগরির আউটস্ট্যান্ডিং হতে পারে লাইবিলিটি জেলে? কারেন্ট লায়াবিলিটি, হ্যাঁ, সে কারেন্ট লাইবিলিটির আন্ডারে লোকাল, থাকবে। ফরেন, লোকাল,
লোকাল সাপ্লায়ার হইতে পারে, ঠিক না? জি স্যার। বা ফরেন হইতে পারে স্যার। ফরেন সাপ্লায়ার হইতে পারে। বা অনেকে আবার বলে যে ডোমেস্টিক সাপ্লায়ার বা সার্ভিস প্রোভাইডার সাপ্লায়ার। এটা হলো একটা তার এক্সাম্পল, ঠিক না? তার মানে কি, এরকম যদি আমার ধরেন 10টা ভেন্ডর হয়, তাহলে ওরা সবাই কি অ্যাপি না, অ্যাকাউন্টস পেয়েবল না আমার? জি স্যার। তাহলে ধরেন 2জন আছে লোকালে, এখানে 2জন আছে আপনার ফরেনে, বাকিরা আছে আমার সার্ভিস প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার মানে হলো আপনার সিকিউরিটি সার্ভিস বা ক্লিনিং সার্ভিস, এই টাইপসের আপনার। ক্লিয়ার? তাহলে এটা আপনারা একটা ভেন্ডর মনে করবেন না, এটা মনে করবেন যে মাল্টিপল নেম ভেন্ডর। যে একটা কোম্পানিতে কমপক্ষে হলেও 100-150, সর্বনিম্ন 1-150 ভেন্ডর থাকে, এর উপরে অনেক ভেন্ডর থাকে, ঠিক না? তাহলে এখানে যদি আমার টোটাল ভেন্ডরের সংখ্যা থাকে 500, তাহলে এটাকে আমরা এসসিপির ভাষায় কি বলবো? বিজনেস পার্টনার, বিপি। এবং এটার অ্যাকাউন্টিং গ্রুপ কি? অ্যাকাউন্টস পেয়েবল। এবং এইটার যে প্রত্যেকটা ভেন্ডর, মানে এই 500 যে ভেন্ডর থাকবে, তাকে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশনে ভেঙে ফেলবো, ঠিক না? ওই যে ক্লাসিফিকেশনে যে ভাঙবো, এগুলোর নাম কি হতে পারে? অ্যাকাউন্টস পেয়েবল হলো তার গ্রুপ, এবং তার আন্ডারে কিছু ক্যাটাগরির পেয়েবলস হতে পারে, লোকাল সাপ্লায়ার হতে পারে, ফরেন সাপ্লায়ার হতে পারে, সার্ভিস প্রোভাইডার হতে পারে, ডোমেস্টিক সাপ্লায়ার হতে পারে, ঠিক আছে? এই টাইপসের কিছু গ্রুপে আমরা তাকে ভাঙতে পারি, ঠিক আছে? তা ওরা হচ্ছে কনস্ট্রাকশন গুডস বা মেটেরিয়াল যারা দেয়, তারা কনস্ট্রাকশন সাপ্লায়ার, বিভিন্ন নামে আপনি তাকে মেনশন করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনার টোটাল অ্যাকাউন্টস পেয়েবল কে বিভিন্ন ক্যাটাগরিতে ভাঙে। এই প্রত্যেকটার জন্য তো আবার কিছু জিএল থাকে, থাকে না? ট্রায়াল ব্যালেন্সে কিছু জিএল এর আন্ডারে এগুলো চলে না? জি স্যার। যেমন জিএল গুলো হতে পারে আপনার স্যার 1 2 3 4 5 6। এটা সাবসিডিয়ারি লেজার নাকি স্যার? হ্যাঁ, সাবসিডি, ঠিক আছে? এইভাবে কিছু জিএল হতে পারে, হ্যাঁ, এইভাবে সিকোয়েন্সলি কিছু জিএল হতে পারে। আচ্ছা, আমি যে বিষয়গুলো ডিসকাশন করছি এটার সাথে আপনাকে আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস আপনাদেরকে দেখায় দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মাত্র যে বিষয়টা নিয়ে কথা বলছি, দেখেন একটা চার্ট অফ অ্যাকাউন্টসে অ্যাকাউন্টস পেয়েবল কত রকমের হতে পারে। এটা ফর এক্সাম্পল, এই যে এখানে দেখেন কত রকমের রাখা হয়েছে। এখানে লোকাল মেটেরিয়াল, ফরেন মেটেরিয়াল, লোকাল সাপ্লায়ার, ফরেন সাপ্লায়ার, ফরেন সার্ভিস প্রোভাইডার, সাবকন্ট্রাক্টর, কর্পোরেট, অ্যাকাউন্টস পেয়েবল কর্পোরেট, অ্যাকাউন্টস পেয়েবল এমপ্লয়ি, ইন্টার প্রজেক্ট, ইন্টার কোম্পানি, ঠিক আছে? বিভিন্ন নামে রাখা যায়। টোটাল অ্যাকাউন্টস পেয়েবল কে বিভিন্ন ভাবে তাকে ভেঙে ফেলা, ঠিক আছে? এবং কি প্রত্যেকটার জন্য দেখবেন একটা করে জিএল নাম্বার করবে। তো ট্রায়াল ব্যালেন্স তো আমার এই জিএল নাম্বার দিয়ে হয়, ঠিক না? সবাই একটু ভালো করে এটা মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন, ঠিক আছে? যদি আপনারা না শুনেন, আপনারা কিন্তু এটাকে ক্রস ম্যাচ করতে পারবেন না। এখন ফর এক্সাম্পল, এইখানে ধরেন আউটস্ট্যান্ডিং আছে 10,000 টাকা, ঠিক আছে? নেগেটিভ, তার মানে কি, সে আমার কাছে টাকা পায়। কারণ এই 3জন আছে নেগেটিভ, পজিটিভ আছে এখানে 20,000,
ঠিক আছে, 5,000 টাকা আছে পজিটিভ, নেগেটিভ আছে 2,000। হ্যাঁ, আমি শেষ করতেছি। তারপর 4,000 ধরেন নেগেটিভ। এখন আমার কোয়েশ্চেন হলো যে এই কোম্পানিতে অ্যাকাউন্টস পেয়েবল কত, অ্যাকাউন্টস পেয়েবল কত এই কোম্পানিতে টোটাল। আমার এই ভেন্ডর গুলাতে যোগ বিয়োগ করে কত আসতেছে, আমার 11,000 টাকা নেগেটিভ। দ্যাট মিন্স অ্যাকাউন্টস, এটা একটা হলো অঙ্ক। আবার এইখানে কিছু পজিটিভ ফিগার আছে, যেটা আমি এখানে রাখলাম। ঠিক আছে, এটা একটা অপশন। এখানে আছে আমার কত, 25,000 টাকা, ঠিক না? এটা ডেবিট ফিগার। এখন কেউ কি বলতে পারবেন যে প্রকৃত পক্ষে আমার অ্যাকাউন্টস পেয়েবল কত? আমার অ্যাকাউন্টস পেয়েবল হলো Yes. যেগুলো নেগেটিভ ফিগার, এটাই শুধু আমার অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমার কত আছে? 36,000 টাকা। আর আমার অ্যাডভান্স কত আছে? 25,000 টাকা। তাহলে অ্যাকাউন্টিং গ্রুপ হেডস এর ভিতর যখন আপনি ফিনান্সিয়াল রিপোর্ট করবেন, ফিনান্সিয়াল রিপোর্টে আপনি দেখেন, এখানে লক্ষ্য করেন অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু কারেন্ট লায়াবিলিটির আন্ডারে। দ্যাট মিন্স এই কারেন্ট লায়াবিলিটির আন্ডারে কত টাকা হবে? 36,000 টাকা। Yes. এই 25,000 টাকা থাকবে কোথায়? Asset কারেন্ট advance to the অ্যাসেটের অ্যাডভান্স এন্ড advance. প্রিপেমেন্টে। ঠিক আছে, Yes, sir. দেখেন আমার সাথে যে কথাগুলো আপনারা বলতেছেন, আপনারা যদি বেসিক যদি ক্লিয়ার না হন, তাহলে কিন্তু আমি সারাদিন কথা বলেও কিন্তু শেষ করতে পারবো না। আর আমি আশা করি কোনো বেসিক অ্যাকাউন্টিং এর বাইরে কথা আসলে বলিও না। ঠিক আছে, অনেক সফটওয়্যারে দেখবেন আপনারা অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা হেড আছে, এই হেডের আন্ডারে থাউজেন্ডস অফ ভেন্ডরস, এর ভিতরে 70% ভেন্ডরের নেগেটিভ ফিগার, পজিটিভ ফিগার আছে 30%। নেট ব্যালেন্স বলে যে এত কোটি টাকা লাইবিলিটি, কিন্তু আলটিমেটলি লাইবিলিটি কিন্তু এত কোটি না। এখানে আপনাকে দুটো ভাগ করে ফেলতে হবে, যেটা পজিটিভ ফিগার দ্যাট মিন্স অ্যাডভান্স, যেটা নেগেটিভ ফিগার ওইটা আপনার অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, এই জিনিসটা আবার অনেক সফটওয়্যার পারে না, একমাত্র এসপি এই যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি মানে এপি এবং অ্যাডভান্স, ঠিক আছে, দুটাকে সেপারেট করে দেখায়। এই যে অ্যাডভান্স যে সলিউশন, এই সলিউশনটাকে এসপি বলে স্পেশাল স্পেশাল জিএল প্রসেস। ঠিক আছে, স্পেশাল জিএল প্রসেস। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনার ভেন্ডর কিন্তু লাইবিলিটির আন্ডারে চলবে, ঠিক না? তার মানে কি, একটা সাপ্লায়ার আমার একটা লাইবিলিটি। কথাটা কি বুঝতে পারতেছেন আমার? একটা ভেন্ডর কি আমার একটা লাইবিলিটি না? ধরেন এই দুইটা ফিগার, এই ভেন্ডর গুলো, এই যে দুইটা ভেন্ডর, তারা কি আমার ভেন্ডর না? হ্যাঁ, জি, Yes, তার sir. মানে কি, হ্যাঁ, সে অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে চলে না, লাইবিলিটির আন্ডারে চলে না? আন্ডারে Yes, চলে, sir. কিন্তু চলো। তাকে আমি হ্যাঁ, অ্যাডভান্স করছি। লাইবিলিটির আন্ডারে চলে। কিন্তু দিন শেষে দেখা গেছে কি, তার ফিগারটা ডেবিট ব্যালেন্স, ঠিক না? তাহলে ওই ভেন্ডরের যদি ডেবিট ব্যালেন্স হয়, তাহলে কি তার টাকাটা কি লাইবিলিটি থাকবে না কারেন্ট অ্যাসেটে থাকবে? Current asset আছে, sir. কারেন্ট অ্যাসেটে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এসিপি তে একটা বিজনেস পার্টনার দেখে আসি। ওকে, কিভাবে তারা এই জিনিসটাকে ডিফাইন করছে। ডিপি এর বিজনেস পার্টনার স্ক্রিন, আমি একটা ভেন্ডরকে সার্চ করে নিয়ে আসি। দেখেন আমি কথা কিন্তু
কথা বলতেছি, আপনারা কিন্তু আমার সাথে কথা তাল মিলাইতে হবে। যদি কেউ মানে মনে করেন যে না আমি বুঝি নাই, কেউ কিন্তু হ্যান্ড রেজ করবেন, কিন্তু দিন শেষে যদি না বুঝতে পারেন আমার নিজের কাছে আসলে খারাপ লাগবে। ওকে, এই যে দেখেন আমি এখানে বিজনেস পার্টনারটা বসাইলাম। ওকে, সে কি একটা আক্তার স্টোন ক্রাশার, সে একটা ভেন্ডর। তাহলে আমরা তার তারপরে গেলাম। এই যে দেখেন এখানে ভেন্ডরের লেজারের ভিতর একটা অপশন আছে, এটাকে বলা হয় রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট। রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি এসিপির ভাষায়? কিন্তু রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট বলতে আমরা এটাই বুঝি যে একটা কোম্পানিতে যদি 500 ভেন্ডর থাকে, তাহলে এই 500 ভেন্ডর পেয়েবল সিরিজে হয়। পেয়েবল সিরিজে হয় না, এপি সিরিজে হয়। আর এই যে পেয়েবল সিরিজের যে জিএল, দ্যাট মিন্স এই যে জিএল নাম্বারটা এপি লোকাল মেটেরিয়াল, এই ভেন্ডরের নাম কি আক্তার স্টোন ক্রাশার, সে একটা ভেন্ডর, তারও একটা সেপারেট লেজার আছে। কিন্তু এই যে আক্তার স্টোন ক্রাশারের মতো আরো 20-25 জন বা 100 জন থাকতে পারে এই এপি লোকাল মেটেরিয়ালের আন্ডারে। তার মানে কি একটা জিএল এর আন্ডারে আমার অনেকগুলো ভেন্ডর থাকতে পারে, তার জব নেচারের উপর নির্ভর করে। এখন আমি যে প্র্যাকটিক্যাল সিনারিওটা দেখাইলাম এবং এক্সেলে যে আমি ওয়ার্কিংসটা করছি, এই দুইটার ভিতরে আপনারা কি মিল পাচ্ছেন? তার মানে কি আমার এই প্রত্যেকটা ভেন্ডর কিন্তু লাইবিলিটি জিএল এর আন্ডারে চলে। এটা তো এগ্রি করেন অবশ্যই, ঠিক না? অ্যাকাউন্টস পেয়েবল মানে কি লাইবিলিটি না? জি স্যার। লাইবিলিটি জিএল এর আন্ডারে চলে। জিএল, এই যে দেখেন একজন সাপ্লায়ার তো আমার র মেটেরিয়ালও হতে পারে, সার্ভিস প্রোভাইডারও হতে পারে। হতে পারে, কোনো সমস্যা নেই। মানে এই স্টোন ক্রাশার আক্তার স্টোন ক্রাশার, ও আপনার সার্ভিস জি। প্রোভাইডার হতে পারে, ও আপনার র মেটেরিয়াল হতে পারে। তাহলে আপনাকে দুইটা সলিউশন আছে। না না না, এখানে দুইটা অপশন আছে আপনার, ঠিক আছে? দুইটা অপশন হলো কি, ফর বেটার রিপোর্টিং, বেটার রিপোর্টিং এর জন্য আপনাকে যেটা করতে হবে যে আক্তার স্টোন ক্রাশার ব্র্যাকেটে দিয়ে দিলেন আপনার লোকাল মেটেরিয়াল, আবার আক্তার স্টোন ক্রাশার ব্র্যাকেটে দিয়ে দিলেন সার্ভিস প্রোভাইডার। কারণ দুইজনের তো দুইজনের রিকন জিএল আলাদা। স্যার দুটা জিএল খুলতে হবে না? তাহলে কি আমার দুইটা ভেন্ডর খুলতে হবে? হ্যাঁ, মানে আমি আমি সলিউশনটা আমি বলি, তারপর আপনারা শুনেন। হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি আমি যেটা বলতেছি যে ধরেন ও লোকাল সাপ্লায়ারও আছে, আবার সে লোকাল সার্ভিস প্রোভাইডারের ভিতরে আছে, একই ব্যক্তি। এখন এসিপি কিভাবে আপনাকে সলিউশন দিবে? কারণ তার তো সার্ভিস দুই রকমের। এখন আপনারা রিকন জিএল কয়টা আছে? দুইটাতে সে লোকাল মেটেরিয়ালও আছে আবার লোকাল সাপ্লায়ারও আছে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনাকে করতে হবে, কারণ দুইটার সার্ভিস সেপারেট, ঠিক না? সে আপনাকে ইট পাথর বালি টালি দিচ্ছে, এটা একটা সার্ভিস। তার লোকাল সার্ভিস যেটা আছে, যে আপনার সিকিউরিটি সার্ভিস হতে পারে বা আপনার ক্লিনিং সার্ভিস হতে পারে, ওকে, এটা একটা সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? এখন একই কোম্পানি যদি দুইটা সার্ভিস দেয়, তখন তাকে আপনি কিভাবে মেনটেন করবেন? আপনি ইচ্ছা করলে দুইটা ভেন্ডর ক্রিয়েট করতে পারেন এবং ভেন্ডরের নামের ব্র্যাকেটে তাকে ফাইন্ডিংস করার জন্য কিছু অপশন আছে। এই যে এখানে দেখেন জেনারেল ডাটা নামে একটা অপশন আছে, এইখানে এই যে আক্তার স্টোন ক্রাশার, এইখানে এই যে সার্চ আইটেম, এইখানে এই পোর্শনটাতে আপনি লিখে দিতে পারেন যে সে প্রোভাইডার। ওকে, তারপর সেম নামে আরেকটা ভেন্ডর ক্রিয়েট করলেন, ওর নাম দিয়ে দিলেন কি আক্তার স্টোন ক্রাশার, এখানে দিয়ে দিলেন, এই সার্চ ইঞ্জিনের ভিতরে দিয়ে দিলেন কি সে লোকাল সাপ্লায়ার, ঠিক আছে? কারণ দিন শেষে
আপনার পাথর বা র মেটেরিয়ালস এর হিসাব আলাদা, ম্যানেজমেন্ট আপনার কাছে জানতে চাবে এক, আবার দিন শেষে আপনার কাছে কিন্তু সার্ভিস প্রোভাইডারের হিসাবও কিন্তু আলাদাভাবে জানতে চাবে, যাবে না? এখন দুইটাকে যদি আপনি একসাথে করে ফেলেন, যেটা হবে আউটস্ট্যান্ডিং দুইটা মিলে একত্র হয়ে যাবে, আপনি সেপারেট করতে পারবেন না, মানে সেপারেট করতে একটু কষ্ট হবে। ঠিক আছে, এটা হলো। আরেকটা সলিউশন আছে যেটা, যে আপনি ভেন্ডর একটাই রাখবেন। ঠিক আছে, ভেন্ডর কি রাখলেন? একটাই রাখলেন। আপনি যেটা করবেন, পারচেজ অর্ডারের ভিতরে ক্যাটাগরি সেপারেট করে দিলেন। ঠিক আছে, কেউ আপনাকে দিল ইট বালি পাথর, কারণ এটা হলো ইনভেন্টরি আইটেম, এটার ইনভয়েস গুলো সেপারেট রকম হবে। ঠিক আছে, এবং তার ট্যাক্সটা আপনি লিখে দিবেন সেই মানে লোকাল সাপ্লায়ার। আবার সে যদি সার্ভিস প্রোভাইডার হয়, তাকেও আপনি সেপারেট ভাবে মেনটেন করবেন, তার ইনভয়েস গুলোতে সেপারেট ভাবে লিখবেন সার্ভিস প্রোভাইডার। আপনি ইচ্ছা করলে একটা ভেন্ডর দিয়েও করতে পারেন। তো আমরা যেটা সাজেস্ট করি, যদি মাল্টিপল ভেন্ডর খুব বেশি না থাকে, তাহলে বলি যে আপনারা দুইটা করে করেন। আর যদি মনে করেন যে একটা কোম্পানিতে খুব বেশি পরিমাণে মাল্টিপল ভেন্ডর, দ্যাট মিন্স তার রুল মাল্টিপল, তখন বলি যে না, একটাই করেন, কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা গুডস এর পারচেজ ক্যাটাগরিতে তার আলাদা, ঠিক না? এবং ওই ভেন্ডরের লাইবিলিটি, ভেন্ডরের লেজারের ভিতরে সেপারেট ভাবে আপনারা মেনটেন করেন। এটা দেখাবো কিভাবে করেন। ঠিক আছে, তো এতটুক বিষয়গুলো নিয়ে যে ডিসকাশনটা আমি করেছি, আপনারা কি সবাই বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে স্পেশাল জিএল প্রসেস যেটা, এটা কি শুধু অ্যাডভান্সের ক্ষেত্রে, নাকি হচ্ছে যে যেটা আমার যেমন আমার যদি অ্যাকাউন্ট রিসিভেবল হয়, অ্যাকাউন্ট রিসিভেবল সবসময় আমার ডেবিট ব্যালেন্স হওয়ার কথা, যদি কোনো অ্যাকাউন্ট রিসিভেবল নেগেটিভ ব্যালেন্স থাকে তাহলে সেটা জিএল স্পেশাল জিএল চলে যাবে, ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। আচ্ছা, মানে আমি শুধু স্যার আসি, এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এপি এবং এআর কি? অ্যাকাউন্ট রিসিভেবল। দুটো কি দুই জিনিস না? জি স্যার। দুই জিনিস। দুই জিনিস। ওকে অ্যাডভান্স পে করলে কি কারেন্ট অ্যাসেট, ও যদি আপনাকে অ্যাডভান্স পে করে তাহলে কি লায়াবিলিটি। লায়াবিলিটি। তাহলে কি দুটো এক হলো? একটু চিন্তা করেন। বিষয়টা কি? স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্যার জিএল স্পেশাল জিএল প্রসেস যেটা, হ্যাঁ। এটা কি স্যাপ কি অটোমেটিক নিয়ে যাবে? না না না, এটা আপনাকে আমি দেখাবো। ঠিক আছে, আমি আচ্ছা আচ্ছা, থিওরিটিক্যালটা শেষ করতেছি। ঠিক আছে স্যার। রাইট রাইট রাইট। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ট্রানজাকশন করি, আমরা দুই ভাবে সলিউশন করব। একটা হলো উইথ অ্যাডভান্স, একটা কি উইদাউট অ্যাডভান্স। এর বাইরে কি এই পৃথিবীতে কোনো ঘটনা আছে আপনারা বলেন তো? উইথ অ্যাডভান্স, উইদাউট অ্যাডভান্স। দেখেন আমি কথাটা কিন্তু বলতেছি, উইথ অ্যাডভান্স, আর এটা কি উইদাউট অ্যাডভান্স। উইথ অ্যাডভান্স আর উইদাউট অ্যাডভান্স এর মধ্যে পার্থক্য। উইথ অ্যাডভান্স, আমি কাউকে 5 লক্ষ টাকা পে করলাম অ্যাডভান্স ফর ওয়ার্ক অর্ডার এগেইনস্টে, তার সাথে আমার ওয়ার্ক অর্ডারের চুক্তি হলো কত? ধরেন 10 লক্ষ টাকা আমার ওয়ার্ক অর্ডারের চুক্তি। ঠিক আছে, অ্যাডভান্স পে করলাম 3 লাখ টাকা। কিসের এগেইনস্টে অ্যাডভান্স পে করছি? ওয়ার্ক অর্ডার। ওয়ার্ক অর্ডার এগেইনস্টে। তাহলে আমার এখনো বাকি কত টাকা পে করতে হবে? 7 লাখ।
হ্যাঁ 7 7, ঠিক না? আমার এখনো বাকি আছে কি 7 লাখ টাকা পে করতে হবে। এখন আমি এখানে একটু লিখি ওয়ার্ক অর্ডার, এটা কি দিলাম আমি অ্যাডভান্স, ঠিক আছে? ব্যালেন্স বিল, বিল কত টাকা? ধরেন সাপোজ 10 লাখ। ওয়ার্ক অর্ডার ছিল 10 লাখ টাকা, আর সে 9,50,000 টাকার বিল দিছে, 50,000 টাকায় কাজ করতে পারে না, হতে পারে না এরকম? বা 10 লাখও হতে পারে না? তাহলে নেট বিল কত? তিন লাখ আগে দিয়ে দিছে, হ্যাঁ 6.5 লাখ। তাহলে সে আমার কাছে কত পাচ্ছে? সাড়ে নেট ছয় বিল 6.5 লাখ টাকা পাচ্ছে না? দেখেন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু সিনারিও কিন্তু একটাই হয়, বেশি কিছু হয় না। এটা একটা সিনারিও, দ্যাট মিন্স উইথ অ্যাডভান্স, ঠিক না? আরেকটা কি আছে যে ওয়ার্ক অর্ডার আছে ধরেন 10 লাখ টাকা, কোন অ্যাডভান্স পে নাই, ব্যালেন্সে তো আসার কথাই না। এটা আছে বিল দিলে 9 লাখ টাকা এবং তার লায়াবিলিটি কত? 6.5। এর বাইরে কি কোনো ঘটনা ঘটে? কেউ যদি হ্যাঁ স্যার, বের করতে পারেন আমাকে একটু এক্সপ্লেইন করুন। স্যার ব্যাংক গ্যারান্টিটা কি উইদাউট অ্যাডভান্সের মধ্যে হবে? ব্যাংক গ্যারান্টি, জি স্যার। এখন ব্যাংক গ্যারান্টি দুই রকমের, শুনুন, ব্যাংক গ্যারান্টি দুই রকমের হয়। একটা ব্যাংক গ্যারান্টি হলো যে আপনি কোনো একটা কাস্টমারকে ব্যাংক গ্যারান্টি দিলেন, ধরেন আপনি একটা কাজ পাওয়ার জন্য আপনি বিড করছেন, ঠিক আছে? বা কোনো একটা কাস্টমারের সাথে আপনার একটা নেগোসিয়েশন হয়েছে যে 10 কোটি টাকার মাল আপনি তাকে দিবেন। এখন সে আপনার কাছ থেকে গ্যারান্টি বাবদ ব্যাংক গ্যারান্টি চাচ্ছে যে আপনি যদি গুডস বা সার্ভিসটা দিতে না পারেন তার ক্ষতি হবে, ঠিক আছে? তখন সে কি করলো, আপনার এগেন্স্ট থেকে একটা ব্যাংক গ্যারান্টি নিল। তাহলে এই ব্যাংক গ্যারান্টিটা কে নিল? কাস্টমার নিল, ঠিক না? তাহলে এটা একটা ব্যাংক গ্যারান্টি। এই ব্যাংক গ্যারান্টির মধ্যে আপনি কি করতেছেন? ব্যাংকের যে গ্যারান্টিটা দিচ্ছেন, একটা 10 কোটি বা 5 কোটি বা 2 কোটি টাকার উপর একটা ব্যাংক গ্যারান্টি দিচ্ছে। এই ব্যাংক গ্যারান্টিটা একটা চার্জ আছে, বাৎসরিক বা হাফ ইয়ারলি কিন্তু একটা চার্জ কাটে, ঠিক না? কোয়ার্টারে কাটে। বা কোয়ার্টারে কাটে, ঠিক আছে? ওই চার্জটা তো আপনি এক্সপেন্সে দেখায় দিবেন। কিন্তু ব্যাংক গ্যারান্টির যে টাকাটা, এটা কি কোনো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ আসবে? আমার কাছে তো মনে হয় না আসবে, আসা উচিত। ধরেন এখানে 10 লক্ষ টাকার আমি কাস্টমার দিয়ে ওই কাস্টমার দিয়ে মনে করেন এটা একটা কাস্টমার, হ্যাঁ? আপনি কি করলেন 10 লক্ষ টাকার যে কাজটা, এটা পাওয়ার জন্য আপনি কি করলেন, ওরা আপনার কাছ থেকে 8 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার এই ব্যাংক গ্যারান্টি নিয়ে নিল। তখন আপনি সিস্টেমে কি ব্যাংক গ্যারান্টির টাকা দিয়ে ফুল এন্ট্রি পাস করবেন? তাহলে তো আপনার সিকিউরিটি ডিপোজিট কিন্তু অনেক বেড়ে যাবে। কিন্তু এই ব্যাংক গ্যারান্টি কিন্তু একটা টাইম অফ বিং, দ্যাট মিনস 6 মান্থ হতে পারে বা 1 ইয়ার হতে পারে, বা ক্লোজ অফ ওয়ার্ক অর্ডার মানে ডিক্লাইনিং ডেট, ঠিক না? কারণ আপনি যদি গুডস তাকে দিয়ে দেন তাহলে তো ব্যাংক গ্যারান্টি সে আপনাকে ফেরত দিয়ে দিবে এবং কি ব্যাংক গ্যারান্টির মেয়াদও শেষ হয়ে যাবে। মানে নেগোসিয়েশনটা থাকবে এরকম যে আপনার মানে সার্ভিস যদি কনফার্ম হয়ে যায় তাহলে ওই ব্যাংক গ্যারান্টির ভ্যালিডেশন শেষ। ওকে, এটা ফর সিকিউরিটি পারপাস অনেকে নিয়ে থাকে, অনেকেই নেয় এখন বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি নেয়। আবার
ভেন্ডরের ক্ষেত্রেও কিন্তু ব্যাংক গ্যারান্টি হতে পারে। এটা কিরকম? যেমন আপনি একজন সাপ্লায়ার, আপনি আমার সাথে ব্যবসা করবেন। এখন আপনার পারফরমেন্স এবং স্ট্রেংথ অ্যানালাইসিস করার জন্য আমি আপনার কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিলাম। কারণ আমি আপনারা বলছি যে ভাই আপনি আমার কাছে কিন্তু কমপক্ষে হলো 5 থেকে 10 কোটি টাকার লাইবিলিটি আমাকে আমার এখানে খাটাইতে হবে। আপনি মাস কথা এসে বলবেন যে আমি আর মাল দিতে পারতেছি না, এটা কিন্তু হবে না। আমি আপনাকে পেমেন্টের মাইলস্টোনিং পেমেন্ট দিব, দ্যাট মিন্স প্রতি মাসে এত পার্সেন্টেজ করে আমি আপনাকে পেমেন্ট দিব। আবার এই যে 5 কোটি বা 10 কোটি টাকা আমার লাইবিলিটি আপনার আমার এখানে পড়ে থাকবে। এখন এই যে আপনি সাপ্লায়ার, আপনার সিকিউরিটি পারপাস, আপনি আমার সাথে যে ব্যবসা করবেন, এই ব্যবসা করতে গেলে কিন্তু তখন আপনি আমাকে একটা ব্যাংক গ্যারান্টি দিবেন। ব্যাংক গ্যারান্টি দিলে হলো কি, তাহলে আপনার স্ট্রেংথ এবং আপনাকে আমি পরবর্তীতে চার্জ করতে পারবো যে ভাই আপনি তো আমাকে বলছেন যে 5 কোটি টাকা পর্যন্ত আপনি ক্রেডিট ইউজ করবেন, কিন্তু করার পর আপনি দেখা যাচ্ছে যে 1-2 কোটি টাকা পর্যন্ত করতে পারেন, বাকিটা পারেন না। তখন আপনি ব্যাংক গ্যারান্টি দিয়ে তার সাথে ব্যবসা করতে পারবেন। এটা কিন্তু ভাইস ভার্সা হয় ব্যাংক গ্যারান্টিটা। এটা অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রেও হয়, রিসিভেবলের ক্ষেত্রেও কিন্তু হয়, ঠিক না? স্যার এটা জানি, বাট আমি জানতে চাচ্ছিলাম যে এসএপি তে এর কোনো ইমপ্যাক্ট আছে হ্যাঁ, কিনা বা কোনোভাবে এটা এসিপি ট্যাগিং তে হয় তো কিনা। অবশ্যই আছে। এসিপি তে যেটা আপনার ব্যাংক গ্যারান্টি যেটা হবে, যে আপনি যদি ব্যাংক গ্যারান্টিটা যদি স্পেসিফিক অল্প কোনো অ্যামাউন্ট যে ফিক্স, যে এটা পরবর্তীতে আপনাকে রিফান্ডেবল, একটা পে অর্ডার পে করলে ব্যাংক গ্যারান্টি, একটা একটা নন ফান্ডেড ব্যাংক গ্যারান্টি আর একটা হলো কি ফান্ডেড ব্যাংক গ্যারান্টি, ঠিক না? আমি এতক্ষণ যে গল্পগুলা করছি এটা কিন্তু নন ফান্ডেড, দ্যাট মিন্স যতটুকু চুক্তি হবে ততটুকু সে ব্যাংক গ্যারান্টি নিয়ে নেবে। আর একটা ব্যাংক গ্যারান্টি আছে যেটা হলো কি ফান্ডেড, দ্যাট মিন্স টোটাল ওয়ার্ক অর্ডারের সে 10% বা 20% সে ব্যাংক গ্যারান্টি নিয়ে নিল, ওটা কিন্তু ফান্ডেড। সে ইচ্ছা করলে কিন্তু ওইটার মানে ওইটার উপর কোনো সার্ভিস চার্জ আসবে না, ঠিক আছে? ওই টাকাটা ব্লক হয়ে থাকবে আপনার। আর নন ফান্ডেড টাকার উপরে কিন্তু চার্জ আসবে। স্যার 100% মার্জিন যেটা, সেটার ক্ষেত্রে শুধু একটা সার্ভিস চার্জ আসবে, সেটা খুবই সামান্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেটা হলো ফান্ডেড, যেটা ওটা সার্ভিস চার্জ আসবে না, আপনি একটা পে অর্ডার করে তাকে দিয়ে রাখলেন, ও পরবর্তীতে এই পে অর্ডারটা আপনাকে ফেরত দিলে আপনি এটা এনক্যাশমেন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? বেসিক ডিফারেন্সটা তো বুঝছেন? জি স্যার, এটা বুঝছি, মানে আমি শুধু ওই এসএপি এর ইমপ্লিমেন্টেশনটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাসেট তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। থ্যাংক ইউ। তাহলে আমরা তাহলে একটা কাজ করি, আমরা তো আজকে ভেন্ডর সলিউশন নিয়ে কথা বলতেছি, ভেন্ডরের পাশাপাশি কিন্তু আমরা আবার ওই রিসিভেবল কেও টেনে ফেলতেছি। তো আমি আশা করি আপনারা সবাই ফোকাসটা দিবেন অ্যাকাউন্টস পেয়েবলে। হ্যাঁ, আজকে আমরা ডিসকাশন গুলো শুরু করবো অ্যাকাউন্টস পেয়েবলস এর বিভিন্ন অ্যাঙ্গেল, ঠিক আছে? তা আমি দুইটা সিনারিও দাঁড় করাইছি, এই দুইটা সিনারিওর বাইরে কিন্তু কিছুই নাই, আপনি আমাকে জীবনেও দেখাইতে পারবেন না কিছু। এটার ভিতরেই ব্যাংক গ্যারান্টি আছে, এটার ভিতরেই সবকিছু উইথ অ্যাডভান্স, ঠিক আছে? উইথ অ্যাডভান্স মিন্স যেটা বোঝাচ্ছি, যে কাউকে আপনি অ্যাডভান্স টাকা পে করলেন, তারপর সে গুডস সাপ্লাই করলো, করার পর সে বিল দিল আপনাকে, বিল দেওয়ার পর ওই নেট টাকাটাকে আবার আপনি তাকে পে করে দিলেন, এটা একটা প্রসেস। একটা প্রসেস আছে উইদাউট অ্যাডভান্স, তার সাথে এগ্রিমেন্ট হলো যে 10 লক্ষ টাকার মাল সে আপনাকে দিবে, সে 10 লক্ষ টাকার মাল আপনাকে, 9.5 লক্ষ টাকার মাল আপনাকে স্টোরে পাঠাইছে, এবং সে বিল পাঠাইছে আপনার 9,50,000 টাকা, এটা হলো উইদাউট অ্যাডভান্স। এখন ব্যাংক গ্যারান্টিটা কোথায় আসে, ঠিক আছে? বা সিকিউরিটি ডিপোজিট বা এলসি মার্জিন, ঠিক আছে? এটা কোথায় আসে? এটা ওই অ্যাডভান্স, তো পার্ট অফ অ্যাডভান্স, কিন্তু পার্ট অফ অ্যাডভান্স না। যদি নন ফান্ডেড হয় তাহলে এটা সার্ভিস চার্জটি শুধু এক্সপেন্সে যাবে, আর নন অ্যাকাউন্টিং হিসেবে সিক পারপাস 10 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা সে একটা ব্যাংক থেকে একটা গ্যারান্টি লেটার পাবে, এটা একটা। আর ফান্ডেড যদি হয়, এই 10 লক্ষ টাকার উপর
10 or 20% এর একটা টাকা সে পে অর্ডার আপনি তাকে দিয়ে রাখলেন, অ্যাডভান্স পারপাস দিয়ে রাখলেন, ঠিক আছে? এখন এই অ্যাডভান্সের ভিতরে দুই রকম। একটা অ্যাডভান্স হলো কি উইথ অ্যাডভান্সের ভিতর ধরেন এটা হলো কি 10 লক্ষ টাকা ওয়ার্ক অর্ডার, ওকে? এখন এই এই 30 লক্ষ মানে 3 লক্ষ টাকা তো এটা আমি পে করছি, ঠিক না? এখন ধরেন সাপোজ এই 3 লক্ষ টাকা যদি ওই ব্যক্তি আপনাকে পে করে, বা এটা নন ফান্ডেড হতে পারে, ফান্ডেড হতে পারে। নন ফান্ডেড হলে যেটা হবে, এটা কোনো অ্যাকাউন্টিং ইমপ্যাক্ট করবে না আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? আর যদি ফান্ডেড হয়, ঠিক আছে, সিকিউরিটি ডিপোজিট হয়, তার মানে কি এটা আপনার জন্য একটা লাইবিলিটি, ঠিক না? ধর আপনি এই টাকাটা আপনি ইউজ করে ফেলছেন, এনক্যাশ করে আপনি ইউজ করতেছেন, পরবর্তীতে ওকে আবার রিটার্ন করে দিতে, এটাও কিন্তু একটা ঘটনা ঘটে। দ্যাট মিন্স অ্যাডভান্স দুই রকমের হতে পারে। ভেন্ডরের ক্ষেত্রে কিন্তু দুই রকমের অ্যাডভান্স হয়। সব কোম্পানিতে কিন্তু আবার এটা হয় না, কিছু কিছু কোম্পানিতে হয় যে ভেন্ডরকে কেউ অ্যাডভান্স দেয়, আবার অনেকে আছে কি ভেন্ডর আপনাকে অ্যাডভান্স দেয়। কোন কোন ভেন্ডর আপনাকে অ্যাডভান্স দেয়? যেমন খুব বড় বড় ডিলিংস করে যারা কোম্পানি, ফর সিকিউরিটি পারপাস, ওনারা কি করে ভেন্ডরের কাছ থেকে কিছু অ্যাডভান্স সিকিউরিটি নিয়ে রাখে। এটা বেশিরভাগই হয় আপনার নন ফান্ডেড, ফান্ডেডটা খুব কমই হয়, ঠিক আছে? ওই ভেন্ডরের টাকা যদি আপনি ব্লক করে রাখেন, ও তো আর আপনার সাথে ব্যবসা করতে পারবে না। ওর নন ফান্ডেড সিকিউরিটি ডিপোজিট আপনাকে সবচেয়ে বেশি দিবে। এটা ট্রান্সফার নরমালি স্যার কন্ডিশনে এটা লেখা ব্যাংক থাকবে। গ্যারান্টিতেই নেওয়া হয়, তাতে একটা সামান্য চার্জ এটা অনেক সময় আমরাই বিয়ার করি কাস্টমারের মানে ভেন্ডরের পক্ষে নিজেদের নিশ্চয়তার জন্য। নিশ্চয়তার জন্য, কারণ ওটা যদি ফান্ডেড হয়ে যায় তাহলে তো তার টাকা আরো ব্লকেজ হয়ে যাবে, ঠিক না? তার নন ফান্ডেডই বেশি হয়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আজকে একটা ট্রানজাকশনস করি, ট্রানজাকশনটা করলে আমরা বুঝতে পারবো, হ্যাঁ? তাহলে সবার প্রথমে আমরা যাব কোথায়, বিপি, যেটা আমরা দেখছি বিজনেস পার্টনার। তাহলে /n দিয়ে আমি এটা বের হয়ে গেল। আমি একটা ডাউন পেমেন্টের জন্য প্রথম এসিপিটি যেটা করে রিকোয়েস্ট দেয় যে আমার একটা, ধরেন আমরা প্রথম অঙ্কটা করি, এটা হলো কি যে একটা ভেন্ডরকে আমরা 3 লক্ষ টাকা দিব অ্যাডভান্স, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, ডাউন পেমেন্ট রিকোয়েস্ট করতে হবে। আমি ডাউন পেমেন্ট রিকোয়েস্ট করলাম, পোস্টিং ডেট দিলাম, কোম্পানি কোড দিলাম, ঠিক আছে? এবং এখানে দেখলাম কি অ্যাডভান্স। এখন ভেন্ডরের নামটা নিয়ে আসি, ওই যে ভেন্ডরটাকে আমরা এখানে দেখছিলাম, ভেন্ডরের নাম দিলাম। এখানে দেখেন এই যে স্পেশাল জিএল যে কথাটা আমি বলছি আপনাদেরকে, ঠিক না? এই যে দেখেন এখানে দেখছে ট্রানজাকশন স্পেশাল জিএল ইন্ডিকেটর, এই বক্সে চাপলো, তারপর কিছু লিস্ট আসলো। এই লিস্টগুলো আগে থেকে ডিফাইন করে নিতে হয়। যখন এসিপি ইমপ্লিমেন্টেশন করে তখন আগে থেকে ইমপ্লিমেন্টেশন পার্টনার আপনার কাছ থেকে এগুলো নিয়ে নেবে যে কিসের জন্য আপনি অ্যাডভান্স দিচ্ছেন। দিলাম আমরা যে ওয়েস্টার্ন ডাউন পেমেন্ট ভেন্ডর, ঠিক আছে, যে তাকে অ্যাডভান্স টাকা দিচ্ছি আমরা, দিয়ে এন্টার প্রেস করলাম। এই স্কিমটা আসলো পরবর্তীতে, কত টাকা পে করবো আমরা, 3 লাখ টাকা, ঠিক আছে? তারপর হচ্ছে ডিউ ডেট, ডিউ অন ডেট, মানে এই টাকাটা কবে ম্যাচিউর হইতে পারে। ধরেন এটা 30 তারিখের ডেট, আমি লিখলাম অ্যাডভান্স পেমেন্ট 3 লাখ, ঠিক আছে? যে এটাকে ট্যাক্স কোড চাচ্ছে, এখানে আমরা ট্যাক্স কোডটা 0 করে দিই। তাহলে এটা আমি সেভ দিয়ে দিলাম। দেখেন একটা ডকুমেন্ট নাম্বার পড়ছে, ঠিক আছে?
এটা কিন্তু একটা রিকোয়েস্ট। অনেকে আছেন আমরা এই যে রিকোয়েস্ট বা রিকুইজিশন স্লিপ লিখি না আমরা, বা আইইউ স্লিপ বলি পারচেস না। রিকুইজিশনই তো স্যার। না না না, পারচেস রিকুইজিশন না, এটা কিন্তু টাকা পাওয়ার জন্য রিকুইজিশন দেওয়া। ফান্ড রিকুইজিশন। ঠিক আছে, এটা হলো ফান্ড রিকুইজিশন বলে বা আইইউ বলে বা রিকুইজিশন স্লিপ বলে। আপনারা ব্যক্তিগতভাবে আপনারা যদি কোম্পানি থেকে টাকা অ্যাডভান্স টাকা তুলেন, ঠিক আছে, তখন একটা রিকুইজিশন স্লিপ আপনারা ফিল আপ করেন না? আইইউ, হ্যাঁ হ্যাঁ, আইওইউ, সব ম্যাক্সিমাম আইওইউ ইউজ করে। এইটাই হলো আইইউ, মানে আপনি এটা পূরণ করলেন আইইউ স্লিপটা, কিছু না। ঠিক আছে, এইটা আমরা যে লেজারটা দেখতেছিলাম, লেজারটাই কোথায় গিয়ে হিট করলো এটা আমরা একটু দেখি। তো লেজার দেখার জন্য আপনার যে ভেন্ডর লেজার FBL1N, সবাই লেখেন ভেন্ডর লেজার দেখার ট্রানজাকশন কোড কি FBL1N। কারণ তো এই ভেন্ডরটাই ছিল, ঠিক না? ভেন্ডর অ্যাকাউন্ট, এখানেও দেখেন সেম জিনিস, ওপেন আইটেম, ক্লিয়ার আইটেম, অল আইটেম, নরমাল আইটেম। এখানে একটা জিনিস সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, নরমাল আইটেম আর স্পেশাল জিএল দুইটাই কিন্তু অ্যাকাউন্টিং লেজার। দ্যাট মিন্স ট্রায়াল ব্যালেন্সে যে সকল ট্রানজাকশন হিট করে, এই দুইটা বক্স যে সকল টিক দেওয়ার পর যে ডাটাটা আসবে ওইগুলোই শুধু ট্রায়াল ব্যালেন্সে থাকে, আর নিচের গুলো থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে কি নোটেড আইটেম। এই যে আমি রিকোয়েস্ট করছি এটাকে বলা হয় নোটেড আইটেম। আবার পার্কড আইটেমস কোনটাকে বলে? পার্ক আইটেম হলো যে আমি একটা অথরাইজেশন প্যানেলের মধ্যে এটাকে দিয়ে রাখলাম, এখনো কোনো অ্যাকাউন্টিং হিট করে নাই, আমার সুপ্রিয়র যে আছে সেটাকে অ্যাকাউন্টিং এ হিট ফালাবে চেক করে, এবং সে চেক ব্যাক করে এটাকে সেভ দিলে অ্যাকাউন্টিং হিট করবে। তো ওটাকে পার্ক থেকে রিলিজ করলে অ্যাকাউন্টিং হিট করে তখন নরমাল আইটেমে চলে যায় বা স্পেশাল জিএল ইন্ডিকেটরের প্রসেসে চলে যায়। আরেকটা আছে নিচে কাস্টমার আইটেমস। দ্যাট মিন্স এই ভেন্ডর যদি আপনার সাথে কাস্টমার বিহেভিয়ার করে, দ্যাট মিন্স সে আপনার কাছ থেকে গুডস বাইও করে সেলও করে, তখন আপনি এই কাস্টমার লাইন আইটেম দিয়েও আপনি তার একটা কোড দিয়ে কিন্তু দুইটা পেয়ে যাবেন। দ্যাট মিন্স বিজনেস পার্টনার থাকবে একটাই, একটাই কোড থাকবে, তার নেচার থাকবে সে এক সময় ভেন্ডর, সে এক সময় কাস্টমার। হতে পারে না এরকম? হয় কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সময়, ঠিক না? আর তো আমরা যে সেক্ষেত্রে চার্ট অফ ট্রানজাকশনটা, অ্যাকাউন্টসে কি একটাই হেড থাকবে? যে সেক্ষেত্রে কি স্যার চার্ট অফ অ্যাকাউন্টসে দুইটা হেড হবে নাকি একটা? হ্যাঁ, দুইটা হেড হবে, দুইটা হেড হবে, দুইটা রিকনজিয়েল হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। দুইটা রিকনজিয়েল, কারণ একটার জন্য তো পেয়েবলস এর জন্য তো পেয়েবলের জিএল থাকবে, আর রিসিভেবলের জন্য রিসিভেবলের জিএল থাকবে, ঠিক না? কিন্তু স্যার ভেন্ডরের নাম হবে একটাই। ভেন্ডরের নাম হবে একটাই, সে এক সময় আপনার সাথে ভেন্ডর ট্রিটমেন্ট করবে, এক সময় সে একবার কাস্টমার ট্রিটমেন্ট করবে। দ্যাট মিন্স নেট অফ ব্যালেন্স কত তার রিসিভেবল পেয়েবলের পর একটা লেজারে আপনি তাকে দেখতে পারেন। ঠিক আছে, তার মানে স্যার এমএম মডিউলে সে একটা নামেই থাকবে, বাট হ্যাঁ। যখন ফাইনান্সিয়াল ইয়েকে যাবে তখন দুইটা হয়ে যাবে। দুইটা হয়ে যাবে সে। ঠিক আছে, এখন ধরেন আপনার কাছে সে টাকা পেলো 10 লক্ষ টাকা আপনার কাছে সে পাচ্ছে, আবার এটার এগেইনস্টে দেখেছি কি আপনি তাকে 12 লক্ষ টাকার মাল আপনি তার কাছে সেল করছেন, তাহলে দিন শেষে কি আপনি তার কাছে 2 লক্ষ টাকা পান, ঠিক না? তার মানে কি 10 লক্ষ টাকা যে ভেন্ডর ও ছিল অ্যাকাউন্টস পেয়েবলে, আর আপনার 12 লক্ষ টাকার সময় সে কিন্তু রিসিভেবল, ঠিক না? দুইটা তার জিএল ব্যালেন্সটাকে থাকবে। তার ব্যালেন্সটাকে দুই জায়গায় দেখাবে, অ্যাকাউন্ট রিসিভেবলও দেখাবে, অ্যাকাউন্ট পেয়েবলও দেখাবে। হ্যাঁ, দুই জায়গাতেই দেখাবে। যখন আপনি নেট অফ করবেন, দ্যাট মিন্স লেজারকে নেট অফ করে ফেলবেন, তখন দুই জায়গা থেকেই কমে যাবে। লাস্ট যে ব্যালেন্সটা থাকবে, ঠিক আছে, ওই ব্যালেন্সটাকে আপনাকে মার্জ করে দিতে হবে। যদি লাইবিলিটির পরিমাণ থাকে তাহলে সে অ্যাকাউন্টস পেয়েবল হবে, আর যদি রিসিভেবল থাকে তাহলে আপনার রিসিভেবল হবে। মানে লেজারের ভিতরে তো ডেবিট এবং ক্রেডিট থাকবে না। কাস্টমারের লেজার ডেবিট ব্যালেন্স কি, তার মানে কি সে রিসিভেবল, আর ক্রেডিট ব্যালেন্স লাইবিলিটি না। আচ্ছা, তাহলে এই নোটেড আইটেমসে আমরা কি করি, আমরা দেখি যে ট্রানজাকশনটা দিয়েছি, এই যে 3 লক্ষ টাকার এখানে 30 লক্ষ টাকা,
3 লক্ষ টাকা। এটা কিন্তু একটা রিকোয়েস্ট করছি আমি, ডাউন পেমেন্ট রিকোয়েস্ট। এখন এটাকে আমরা অ্যাকাউন্টিং এ রূপান্তর করি, তাহলে যেটাকে করতে হবে, এর পরের ট্রানজাকশন কোড হলো ডাউন পেমেন্ট রিকোয়েস্টেড হলো F-48। এটাকে বলা হয় পোস্ট ডাউন ভেন্ডর ডাউন পেমেন্ট F-48। ঠিক আছে, তো আমরা এখানে কাজ করি, তাকে একটা ডেট দিলাম, রিকোয়েস্ট ডেট দেওয়ার পর আমি কোম্পানি কোড দিলাম, কারেন্সি দিলাম, এখানে ভেন্ডরটা 100 টাকা ছিল, এই যে ভেন্ডরটাকে এখানে আমি পেস্ট করলাম। ওকে, এখান থেকে আমি কোন জিএলটা নিয়েছিলাম, এই যে এটা দিতে হবে, রেফারেন্স অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট। ধরেন একটা যে কোনো একটা ব্যাংকের জিএল থেকে তাকে টাকাটা পে করি, ব্যাংকের জিএল নিয়ে আসি, যমুনা ব্যাংক, আউটগোয়িং থেকে টাকা পে করি, তার প্রফিট সেন্টার 1010, তাকে 3 লক্ষ টাকা পে করলাম। আবার একটু জার্নালটা একটু লক্ষ্য করুন, আমার ডাউন পেমেন্ট রিকোয়েস্ট কয়টা ছিল, 3টা ছিল না? তো ডাউন পেমেন্ট রিকোয়েস্ট থেকে আমি একটাকে আমরা পিক করলাম, যে 3 লক্ষ টাকা আমি যেটা রিকুইজিশন দিয়ে রাখছিলাম, দ্যাট মিন্স ওই যে আইও স্লিপ দিয়ে রাখছিলাম 3 লক্ষ টাকা। এখানে দেখেন অনেক ট্রানজেকশন আছে, আমি শুধু নন অ্যাকাউন্টিং যেটা আছে এটাকে নিব, নন অ্যাকাউন্টিং কি নোটেড আইটেম, দ্যাট মিন্স এটা এখন অ্যাকাউন্টিং হিট করে না, শুধু রিকোয়েস্ট স্লিপ। এটা যখন আমি এক্সিকিউশন করব, তখন এই 3 লক্ষ টাকার এই যে টাকা আরো দুইটা আছে, 10,15,000, 10,15,000, এটা পূর্বের দুটা ট্রানজেকশন। ঠিক আছে, আমি 3 লক্ষ টাকা এখন পে করব, কোথেকে পে করতেছি, ক্যাশ থেকে না ব্যাংক থেকে? ব্যাংক থেকে পে করতেছি, ঠিক না? এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে কিছু কথা আসছে, যেমন 29 এর 29 মিন্স কি, পোস্টিং কি মনে আছে? আমি পোস্টিং কি গুলো বলছিলাম যে আপনাদেরকে, এই যে দেখেন, এই যে এখানে আপনারা এই যে দেখেন 29 দিয়ে কি বোঝাচ্ছে, ভেন্ডর ডেবিট ফর স্পেশাল জিএল ডেবিট। এই যে দেখেন 29 এর এই যে 29 এ ফর স্পেশাল জিএল, এই যে এ ফর স্পেশাল জিএল। আর 50 কি ছিল মনে আছে আপনাদের? The bank transaction. 50 হলো ক্রেডিট, দ্যাট মিন্স জিএল ক্রেডিট। আমরা 50 দেখেন জিএল ক্রেডিট, দেখছেন জিএল জিসি, জিসি মানে জিএল ক্রেডিট। তাহলে এই জার্নালটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, আমি একটা ভেন্ডরকে 3 লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছি, এটা কি, এটা হলো ভেন্ডরের কোড নাম্বার, এটা হলো আমার ব্যাংক জিএল নাম্বার, ঠিক না? এখন এই যে ভেন্ডর, এই ভেন্ডরের রিকন জিএল কত ছিল, রিকন জিএলটা কি ছিল মনে আছে আপনাদের? আমরা একটু রিকন জিএলটা চেক করে দেখে আসি, বিপি তে
হচ্ছিল লাইবিলিটির অ্যাকাউন্টস পেয়েবল লোকাল মেটেরিয়াল, ঠিক না? তার মানে কি, সে অ্যাকাউন্টস পেয়েবল লোকাল মেটেরিয়াল এই গ্রুপের সে একজন ভেন্ডর, কিন্তু তাকে আমি অ্যাডভান্স পে করতেছি। তাকে অ্যাডভান্স পে করার কারণে এই 3 লক্ষ টাকা কি লাইবিলিটি জিএল এ থাকবে না অন্য কোথাও যাবে? অবশ্যই অন্য কোথাও যাওয়ার কথা না। তাহলে কোথায় যাবে? আমি এখানে ডাবল প্রিপেমেন্ট চলে যাবে। হ্যাঁ, ডাবল ক্লিক Prepayment করলাম। payment- ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে এখানে ভেন্ডর কোড ঠিকই আছে, কিন্তু এখানে জিএল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 1 সিরিজের জিএল চলে আসছে। কেন? ওই যে আমি এখানে স্পেশাল জিএল এ দিছি, এ দেওয়ার কারণে এখানে কিন্তু আর ওই রিকন জিএল, দেখেন রিকন জিএল এখানে আছে একটা, এখানে কিন্তু এটা হয়ে গেছে আরেকটা। ঠিক আছে, এটার নাম কি আমরা দেখি। ওই জিএল এর, এই যে এই জিএল এর নাম কি? অ্যাডভান্স পেমেন্ট ভেন্ডর। তার মানে কি টাকাটা কি পেয়েবলে আছে না এখন অ্যাডভান্সে চলে যাচ্ছে? অ্যাডভান্সে স্যার। advance চলে গেছে। অ্যাডভান্সে চলে যাচ্ছে। এটা অন্যান্য কোনো সফটওয়্যার পারে না, একমাত্র এসএপি এই সফটওয়্যারটাই শুধু এই সলিউশনটা দিতে পারে। ওরাকলে ওরাকলেও এখন রিসেন্টলি মনে হয় পারতেছে। ঠিক আছে, মানে আমি কিন্তু দিন শেষে আমি শুধু এটাই বুঝাতে অ্যাডভান্সের চাচ্ছি- জন্য স্যার, অ্যাডভান্সের জন্য কোন জিএল হবে সেটা প্রি ডিফাইন্ড। হ্যাঁ, এটা প্রি ডিফাইন থাকে। প্রি ডিফাইনটা কোথায় থাকে? ওই যে আমি যখন পোস্টিংটা পাস করছিলাম না, তখন কিন্তু আমি কি আবার দেখাবো আপনাকে এটা? জি স্যার, একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। এই আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। তাহলে আমি এটা থেকে বের হয়ে পড়ি সেভ না দিয়ে। হ্যাঁ, বের হয়ে গেল। আমরা F-48 এর জিএল এ, এটা হলো কি ট্রানজাকশন কোড, ভেন্ডর ডাউন পেমেন্টের কোড কি F-48। আচ্ছা, আমরা এই অন্ধকারের বক্সে ঢিলাঢিলি না করি, এটা একটা অন্ধকার বক্স না, ঠিক না? আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন এই অন্ধকার বক্সের ভিতরে কোড নাম্বার দিয়ে দিয়ে সার্চ করে নিয়ে আসবো। আমরা পাথ মেনু থেকে নিয়ে আসি F-48, এটা কোথায় আছে দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস পেয়েবল এর আন্ডারে, তারপর ডাউন পেমেন্ট করে এই যে F-47 রিকোয়েস্ট, F-48 হলো ডাউন পেমেন্ট। ঠিক আছে, তারপর আমি F-48 এ ক্লিক করলাম। এই যে দেখেন স্পেশাল জিএল, আপনি যে কথাটা বলছেন এইখানে দেখেন, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ এরকম অনেকগুলো অ্যালফাবেটিক আছে না? এই প্রত্যেকটা অ্যালফাবেটিকের জন্য একটা করে জিএল অ্যাসাইন করা আছে ব্যাকগ্রাউন্ডে। এ দিলে চলে যাবে কারেন্ট অ্যাসেটে, বি দিলে কারেন্ট অ্যাসেটের আরেকটা জিএল এ, সি দিলে আরেকটা জিএল এ চলে যাবে। দ্যাট মিন্স যত রকমের অ্যাডভান্স আছে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির অ্যাডভান্স, ঠিক না? এই সকল অ্যাডভান্স গুলো বিভিন্ন জায়গায় চলে যাবে। তাহলে আমরা একটা পোস্ট করি, আপনারা কি বেসিক অ্যাকাউন্টিং এর বই কেউ পড়তেছেন না শুধু ক্লাসেই করতেছেন? স্যার ইন্টারের বইটা পড়তেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস। সেন্টার ব্রেনটাকে আবার বিশেষ করে সেকেন্ড ইয়ারের বইটা অনেক এই রিচার, হ্যাঁ, অনেক কিছু থাকে বড়। আমার আবার পড়া দরকার সবগুলো। ঠিক আছে, ট্যাক্স কোড দিতে হবে। এই যে দেখেন 3 লক্ষ টাকা। হুম, এই যে 3 লক্ষ টাকাকে অ্যাসাইন করেছি। পোস্টিং কি এবং কেজেড এগুলো মুখস্থ করতে হবে, এর আগে কিন্তু আমি বলছি, ঠিক না?
হবে ওয়াই থেকে আমি এক্সেলে করে রাখতেছি, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এটা হলো ডকুমেন্ট টাইপ কেজেট ভেন্ডর পেমেন্ট। এই দেখেন কেজেট মানে কি, ভেন্ডর পেমেন্ট। আমি কি ভেন্ডরকে পেমেন্ট দিচ্ছি না অ্যাডভান্স, ঠিক না? পোস্টিং কি বলতে কি বোঝাচ্ছে? পোস্টিং কি বলতে বোঝাচ্ছে যেটা, এটা হলো আপনার ওই যে 29 এর এ, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন ধরনের দেখবেন সংখ্যা আছে, সংখ্যাগুলো আমি আবার দেখাই আপনাদেরকে। সার্ভার তো মানে অফ হয়ে যাবে 10:30টায়। এই যে এটাকে আমি কপি করে নিয়ে আসি, সার্ভার টাইম মানে বাড়াইছি মনে হয়। স্যার 11টা করছিলেন মনে হয়, হ্যাঁ, 11:30। এই যে দেখুন, এই দুটো জিনিসই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু পড়বেন, মুখস্থ করতে হবে। এগুলো হলো এসএপির বিল্ট ইন তো বুঝেন যে পৃথিবীর সব প্রান্তে সবাই, ওই ইউরোপিয়ান বলেন আর চাইনিজ বলেন, সবাই এই কোডগুলো ইউজ করে, সবার জন্য এই কোডগুলো ফিক্স। সিডি মানে কি, কাস্টমার ডেবিট, সিসি মানে কাস্টমার ক্রেডিট, বিডি মানে ভেন্ডর ডেবিট, ভিসি মানে ভেন্ডর ক্রেডিট, ঠিক না? আর এডি মানে অ্যাসেট ডেবিট, জিডি মানে জেনারেল লেজার ডেবিট, জিসি মানে জেনারেল লেজার ক্রেডিট, জিডি দ্যাট মিন্স গুডস ডেবিট, মেটেরিয়াল ডেবিট, গুডস ক্রেডিট, মেটেরিয়াল ক্রেডিট, এরকম, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব গ্রুপে, আমি চ্যাট বক্সে এটা আমি দিয়ে দিব। এগুলো একটু মুখস্থ করতে হবে সবার, যে কোন কোডগুলো দিয়ে কি হয়। হ্যাঁ, তাহলে আমরা একটা ডাউন পেমেন্টের একটা এন্ট্রি পাস করি। ডাউন পেমেন্ট রিকোয়েস্ট 3 লক্ষ টাকা আমার রিকোয়েস্ট ছিল, এখন আমি সিমুলেট করে দিচ্ছি এত টাকা, ঠিক আছে? এটা আমি এখন এই যে আমি কিন্তু আবারও বলতেছি যে সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, ভেন্ডর কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল, দ্যাট মিন্স সে একটা লায়াবিলিটি, কিন্তু অ্যাডভান্স পে করার কারণে সে কোথায় চলে যাচ্ছে, সে ডাউন পেমেন্ট অ্যাডভান্সের প্রি পেমেন্ট জিএল এ চলে যাচ্ছে টাকাটা, ঠিক না? এখানে আমি এটা সেভ করলাম, ঠিক আছে? একটা ডকুমেন্ট নাম্বার পড়লো, আমরা একটা কাজ করি, এই ট্রানজেকশনটা লেজারে দেখে আসি। এই যে এটা এখন আর এখানে থাকবে না, এখানে রিফ্রেশ দেন, এখান থেকে এটা চলে যাবে। এখন এই যে বাকি দুইটা রিকোয়েস্ট আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কিভাবে খুঁজে পাবো? এটাকে আমরা খুঁজে পাবো, নোটেড আইটেমটা তুলে দিলাম, এই স্পেশাল জিএল দিলাম, তাহলে শুধু অ্যাডভান্স গুলো দেখাবে, শুধু অ্যাডভান্স গুলো। কতগুলো অ্যাডভান্স আছে, এই যে অ্যাডভান্স অনেকগুলো আছে এখানে, সবগুলোই কিন্তু অ্যাডভান্স, ঠিক আছে? আমি সেটিংসটা একটু চেঞ্জ করি, লেআউটটা এক্সেল থেকে অন্য ফরম্যাট আসে, এই ফরম্যাটটা আপনাদের ভালো লাগবে। এই প্রত্যেকটা ট্রানজেকশন কিন্তু অ্যাডভান্স, দেখেন এই যে এটা, এই যে 3 লক্ষ টাকা আমি পে করছি অ্যাডভান্স, তার মানে কি তার টোটাল অ্যাডভান্স টাকা আছে 23,30,210 টাকা, ঠিক না? এখন দেখি অ্যাডভান্স ছাড়াও তো আরো অনেক কিছু ট্রানজেকশন থাকতে পারে, তাহলে নরমাল আইটেমটাও নিলাম, এটা সহ এক্সিকিউট করে দেখি,
তার মানে কি এখানে কিছু ইনভয়েসও আছে, মানে ইয়াও আছে, ক্রেডিটও আছে। তার মানে কি এখন 2,27,910 টাকা তার আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে, ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে কি অ্যাডভান্স এবং মানে পজিটিভ এবং নেগেটিভ ফিগারের সমন্বয়ে দেখাচ্ছে কি এটা আউটস্ট্যান্ডিং। তো এখানে দেখেন কিছু সবগুলো টাইপ কিন্তু কেজেট, আবার এখানে কেজেট এর এটা আছে কি ক্রেডিট, আবার অনেকগুলো আছে ডেবিট। ঠিক আছে, তাহলে এটা কি জিনিসটা আমি একটু দেখি। ডেবিটটা কি, এই যে জার্নালটা দেখেন একটু। এটা যেটা হয়েছে, এটা একটা সামেশনটা কোথায়, ডেবিট ক্রেডিট আপনার 5,000 টাকা, এর ভিতরে আপনার একই ফিগারকে সে একবার ডেবিট করছে, একবার সে ক্রেডিট করছে। দ্যাট মিন্স ওই ক্লিয়ারিং করতে সে ভুল করছে, এটা এই কারণে নেট অফটা এইভাবে চলে আসছে। Okay? এখন আমি তো ধরেন এই 3 লক্ষ টাকা পে করলাম, এখন আমার বিল কত ছিল? বিল ছিল 9.5 লাখ 9 টাকা, লাখ। ঠিক না? তাহলে আমি একটা বিল পোস্টিং দেই, আমি কিন্তু এখন এফআই সলিউশন দেখাচ্ছি। দ্যাট মিন্স পার্থক্যটা এখন বুঝেন, এটাকে বলা হয় FB60, দ্যাট মিন্স ভেন্ডর ইনভয়েস FB60। এই যে দেখেন এন্টার ভেন্ডর ইনভয়েস, এটা কি একটা ভেন্ডর থাকবে উপরে আর নিচে ডেবিট, তার মানে কি এটা এক্সপেন্স ডেবিট। ঠিক আছে, এই ভেন্ডরকে আমরা একটা ইনভয়েস করি। ইনভয়েসের জার্নাল কি হতে পারে কেউ বলতে পারবেন? ধরেন আমি এখানে ভেন্ডর কোড দিলাম, ডেট দিলাম, তারপরে 9,50,000 টাকা দিলাম, টেক্সটে লিখলাম টেক্সট বা ইনভয়েস নাম্বার এত, এক্সপেন্সিভ জিএল নিয়ে আসি, এক্সপেন্সিভ র্যাঙ্ক দিচ্ছি, এখানে আমি স্টার দিলাম। স্টার দিলে যেটা হবে ওই উপরে অ্যামাউন্টটাকে সে টেনে নিয়ে আসবে, বা ইচ্ছা করলে আপনারা টাকাও দিতে পারেন। এখানে রেন্ট দিলাম, এখানে কি হবে যদি 4 সিরিজ বা যদি এক্সপেন্স সিরিজ হয় তাহলে কি হবে কস্ট সেন্টার। তাহলে আমি একটা কস্ট সেন্টার নিলাম, নিয়ে আমি এক্সিকিউট করলাম। সে কি মেসেজ দিচ্ছে? ডকুমেন্ট টাইপ। ও আচ্ছা, রেফারেন্স কিছু লিখতে হবে। রেফারেন্স মানে হলো যে একটা বিলের উপরে কিছু রেফারেন্স নাম্বার থাকে না? এটা কি বিল নাম্বার হতে পারে? ভেন্ডর যখন একটা আপনাকে ইনভয়েস দিবে, এখানে একটা রেফারেন্স নাম্বার থাকে, ওই রেফারেন্স নাম্বার বিল নাম্বার হতে পারে স্যার? হ্যাঁ, বিল নাম্বার হতে পারে। আচ্ছা, এখানে দেখেন সে একটা মেসেজ দিচ্ছে আপনাকে, সে বলতেছে এই ভেন্ডরের এগেইনস্ট টোটাল 23,10,210 টাকা অ্যাডভান্স আছে। এসিপি আপনাকে রিমাইন্ডার মেসেজ দিচ্ছে, আপনি যে ইনভয়েস করতেছেন তার কিন্তু অলরেডি 23 লক্ষ টাকা অ্যাডভান্স আছে। এটা আমি দিচ্ছি না কিন্তু মেসেজটা, এটা এসিপি দিচ্ছে। তো ইনভয়েস এটা তাহলে জার্নালটা আমরা সিমুলেট করে দেখি যে কি আসে। জার্নালটা কি ঠিক আছে দেখেন তো সবাই। স্যার এক্সপেন্সকে রেন্ট ডেবিট করলাম, এক্সপেন্স আলটিমেটলি তো সবকিছু কিন্তু এক্সপেন্সই হয়, ঠিক না? পারচেজ করে নিয়ে এসেও কিন্তু গুডস ইস্যু করলে এক্সপেন্স, আর কোনো কিছু আপনার সার্ভিস নিলেন ওইটাও কিন্তু এক্সপেন্সিভ, ঠিক না? ভেন্ডরের কাজই হলো কি আপনাকে গুডস দেওয়া নাহলে সার্ভিস দেওয়া, এই দুইটা ছাড়া তো আর কিছুই নাই। তাহলে এখানে দেখেন, সার্ভিস হয়েছে। এখানে দেখেন
পোস্টিং কি আসছে 31 মিন্স কি বোঝাচ্ছে? এখন বারে বারে যে বলি আপনারা এই কোডগুলো মুখস্থ করতে হবে। 31 কি দেখি, 31 দিয়ে কি বোঝাচ্ছে দেখেন। 31 এই যে দেখেন ভেন্ডর ইনভয়েস, ঠিক আছে? স্যার লিস্টটা আজকে দিয়ে দিন স্যার। হ্যাঁ এটা দিয়ে দিব আপনাকে। ভেন্ডর ইনভয়েস দেখছেন, এসিপি কিন্তু সে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু সে কল করে নিছে 31 কে, তার মানে কি ভেন্ডর ইনভয়েস, এই যে এটা একটা ভেন্ডর না সে, হুম? আর অপোজিটে ডেবিট কে হচ্ছে এক্সপেন্স ডেবিট হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে সেভ করলাম। আর এখানে আমার অ্যাডভান্স অ্যাডজাস্ট করে দেখাবে না? হুম, আপনি আমরা যখন যদি ইনভয়েস করার সময় অ্যাডভান্স অ্যাডজাস্ট করতে চাইতাম, ইনভয়েস না, আপনি ভুল বলতেছেন। কেন ভুল বলতেছেন? আপনার ইনভয়েসের জায়গায় থাকবে, অ্যাডভান্সের জায়গায় থাকবে, দুটো সেপারেট থাকবে। আপনি যখন পরবর্তীতে এইটা পেমেন্ট করবেন তখন অ্যাডজাস্ট করবেন। এটা জাস্ট কারণ আমি তাহলে তো ইনভয়েসটা ইনভয়েস পেয়ে কমে আমি যাবে এন্ট্রি তো, করলাম। হুম। তাহলে তো ইনভয়েসের ভ্যালু কমে যাবে তো। ইনভয়েস ফুল ফিগারের উপরেই ইনভয়েস হবে, নাহলে তো আপনার খরচ কমে যাবে, ঠিক না? মানে স্যার এখন আমি ইনভয়েসটা রেকর্ড করলাম জাস্ট। রাইট, ইনভয়েসটা এটা তো করতে হবে আপনাকে, কারণ হুম। আপনি আপনার এক্সপেন্স তো, আপনি তো সার্ভিস পুরোটা নিচ্ছেন, যতটুকু সার্ভিস নিচ্ছেন ততটুকুই আপনাকে এক্সপেন্স দেখাতে হবে। এখানে সার্ভিসের সাথে আপনি কিন্তু অ্যাডভান্সের সম্পৃক্ততা না। এখন এটা অ্যাডভান্স তো এমন হতে যখন পারতো, আপনি অ্যাডজাস্ট করবেন, এটা 2-3 ভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? এখন ধরেন আমি এখন এই ভেন্ডরকে পেমেন্ট দিব, হ্যাঁ চলেন আমরা এই ভেন্ডরকে পেমেন্ট দিই। কত টাকা সে পেমেন্ট পাবে? আমরা যে ওয়ার্কিং 6,50,000। 6,50,000। তাহলে আমরা এই যে এখানে দেখেন আউটগোয়িং পেমেন্ট, এই যে অ্যাপ ড্যাশ 53, কত ট্রানজাকশন কোড অ্যাপ ড্যাশ 53 তে তাকে পেমেন্ট দিব। তাহলে আমি আবার ডকুমেন্ট ডেট দিলাম, কোম্পানি কোড দিলাম, কারেন্সি দিলাম, এখানে লিখলাম কি অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট। ওকে, আমি অ্যাডভান্সটা সহ অ্যাডজাস্ট করে ফেলবো, ঠিক আছে? এখানে আমি ব্যাংকের কোড নিলাম। এই অ্যামাউন্টের করে কত টাকা হবে কেউ কি বলতে পারবেন? 6,50,000। স্যার। রাইট, স্যার অ্যাডভান্স, হ্যাঁ ঠিক আছে। 6,50,000 টাকা, ঠিক আছে? দেখেন আমার সাথে কিন্তু কথাগুলো আপনারা যদি না মিলে হ্যান্ড রেজ করবেন, নাহলে কিন্তু বুঝবেন না আমরা, ঠিক আছে? এইখানে আমি কি দিব, এখন ভেন্ডরের কোড দিব। ভেন্ডরের কোড কত ছিল? এই যে এখানে, এই যে আক্তার স্টোন ক্রাশার, এই যে ও ছিল এইখানে দিল। এতটুকু স্ক্রিনটা আমি ফিল আপ করলাম। দেখেন কিছু বেসিক ইনফরমেশন, অনেকগুলো বক্স আছে, সবগুলো বক্স আসলে ফিল আপ করতে হয় না, ঠিক আছে? এইখানে দেখেন একটা অপশন লেখা আছে, সবাই কি দেখছেন অপশনটা? স্পেশাল ইন্ডিকেটর জিএল দেখছেন? স্যার স্পেশাল ইন্ডিকেটর জিএল, দ্যাট মিন্স আমি যদি এখানে এ দেই, ওই যে এ দিলে তাহলে কি হবে? ওই যে আমি যে অ্যাডভান্সটা দিচ্ছি না, অ্যাডভান্সটা সহ অ্যাডজাস্ট হবে। আর যদি আমি অ্যাডভান্সটা না দেই, তাহলে কি হবে? আমার ওই অ্যাডভান্সটা সহ অ্যাডজাস্ট হবে না, ঠিক না? আচ্ছা, তারপর এই ডান পাশে দেখেন কিছু একটা অপশন আছে, এডিশনাল সিলেকশন। আপনি ইচ্ছা করলে নান, দ্যাট মিন্স কোনো কিছু না করে আপনি এই টোটাল স্ক্রিনটাকে নিয়ে আসতে পারবেন। আবার আছে কি অ্যামাউন্ট ধরে আপনি তাকে টেনে নিয়ে আসতে পারবেন, ডকুমেন্ট দিয়েও নিয়ে আসতে পারবেন, পোস্টিং ডেট দিয়েও তাকে পিক করতে পারবেন। আমরা ডকুমেন্ট নাম্বার দিয়ে তাকে পিক করি, ঠিক আছে, সেটেলমেন্ট করি। এখন কোন কোন জিনিসটাকে আমি এখানে সেটেল করব, ঠিক আছে? আমি 1 নম্বরে সেটেল করব আপনার এই দুইটাকে, এই দুইটাই তো আমার ট্রানজাকশন ছিল, ঠিক না? তাহলে আমি এই দুইটা ডকুমেন্ট নাম্বার আমি নিয়ে নিলাম, সুইচ লিস্টে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে।
কপি করতে সুবিধা হয়। তাহলে চিহ্ন আছে। এই দুইটা ডকুমেন্ট নাম্বারকেই তো আমি সেটেল করবো, ঠিক না? এই দুইটা ডকুমেন্ট নাম্বার আমি কপি করলাম। এখানে অনেকগুলো ডকুমেন্ট নাম্বার আছে, সবগুলোকে আমি কপি মানে নিলাম না। কেন নিলাম না? কারণ আমার ট্রানজেকশনে ওর সাথে সম্পৃক্ত। এখন এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর চলে গেলাম প্রসেস ওপেন আইটেম। এই যে দেখেন 0 চলে আসছে, দেখছেন সবাই? এখন এটাকে সিমুলেট করেন, সিমুলেট করে দেখেন কি জার্নাল আসে। জার্নালটা কি কেউ বুঝছেন? দেখেন তো একটু ভালো করে। জি স্যার। জার্নালটা দেখেন, একটু ডিফিকাল্ট জার্নালটা, অনেকে বুঝতে একটু সময় লাগে, কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। ব্যাংক ক্রেডিট 6,50,000 টাকা, আবার 3 লক্ষ টাকা ক্রেডিট। এখানে 3 লক্ষ টাকা ক্রেডিট কিসের জন্য? তো যে স্যার এটা অ্যাডভান্স ওই যে স্যার, প্রিপেমেন্টটা অ্যাডজাস্ট ওই যে হয়েছে এখানে advance স্যার। ছিল, ওইখানে অ্যাডভান্স ছিল কি 29, এখানে কিন্তু 9A, হয়ে গেছে হ্যাঁ 39 এর 39। এ। তাহলে 39 এর এ কি? আমরা চলেন দেখে আসি। 39 এর এ কি ছিল? তো এই যে 29 এর এ ছিল আমার অ্যাডভান্স ভেন্ডর ডেবিট, ঠিক না? তাহলে 39 কি ছিল? প্রত্যেকটার সাথে 10 করে ডিফারেন্স, ভেন্ডর ক্রেডিট। ভেন্ডর দেখছেন? ক্রেডিট। জি স্যার। এই যে ভেন্ডর ক্রেডিট। এবং 25 কি ছিল? 25 টা দেখেন, এই যে 25 ভেন্ডর পেমেন্ট। আউটগোয়িং পেমেন্ট। তার মানে কি, আপনি পৃথিবীর যে প্রান্তেই জব করেন না কেন, এই পোস্টিং ফি গুলো কিন্তু বিল্ট ইন এসএপি জার্মানরা তৈরি করা, ঠিক আছে? এগুলা সবাইকে মুখস্থ করতে হয়, আমিও করছি, আপনারাও করবেন। আমি এটাকে এখন সেভ দিয়ে দিলাম, ওকে? একটা ডকুমেন্ট নাম্বার করলো, ঠিক আছে? এখন আমরা চলে যাই ভেন্ডরের লেজারে। ভেন্ডরের লেজারে যায় একটা রিফ্রেশ দেই, দেওয়ার পরে দেখবেন এই ট্রানজেকশন গুলো চলে গেছে এখান থেকে। আছে এখানে? নাই। এখন শুধু আছে তার রেড ট্রানজেকশন গুলো, দ্যাট মিন্স তার আনমিউচুয়াল ট্রানজেকশন গুলো আছে। তাহলে কোথায় আছে এগুলোকে, কোথায় খুঁজে পাবো আমরা? ওই ক্লিয়ার আইটেমে গিয়ে খুঁজে পাবো। ক্লিয়ার আইটেমে গেলাম, ডেট দিলাম, আজকে ডেট দিলাম, এবং এখানে ফর্ম থেকে 2 দিলাম আজকের ডেটে। দেখি এখানে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আসছে এখানে ট্রানজেকশন গুলো, দেখছেন? এই যে দেখেন সবুজ হয়ে আছে, তার মানে কি সে মিউচুয়াল হয়ে গেছে, অ্যাডভান্স অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে বেসিক আরেকটা জিনিস যেটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখাবো, এটা তো একটা ভেন্ডরের লেজার, দ্যাট মিন্স অ্যাকাউন্টস পেয়েবল না? আর অ্যাডভান্সের এর জন্য কি বলছিলাম আমি? এই জিএলটা বলছিলাম না? এই জিএল এর নাম কি অ্যাডভান্সের। ছিল? অ্যাডভান্স জিএল ছিল, ঠিক না? অ্যাডভান্স এন্ড প্রি পেমেন্ট গ্রুপে। তো জিএল দেখার ট্রানজাকশন কোড কি? এফবিএল 3M, ঠিক না? এটা আমি এখানে পেস্ট করলাম এবং আজকে ডেটে ডেবিট ডেট দিলাম এখানে, আজকের ডেটে। এটার ট্রানজাকশনটা দেখি এখানে কি হয়েছে, অ্যাডভান্সের জিএল এ কি হিট করছে। এই যে দেখেন, এই যে দেখছেন, একবার 3 লক্ষ টাকা আমি তাকে অ্যাডভান্স পে করছি, একবার দেখেন 29 এর মাধ্যমে সে 3 লক্ষ টাকা বাড়ছে, আবার 39 দিয়ে সে নীল হয়ে গেছে। তার মানে কি আলটিমেটলি 0 হয়ে গেছে না? জি ঠিক না? স্যার, ওই ট্রানজাকশন 0। হ্যাঁ, এখন দেখেন এই সাইডে কিন্তু গ্রিন হয়ে গেছে, দেখছেন? গ্রিন হয়ে গেছে। তার মানে কি অ্যাডভান্স ডাউন পেমেন্ট ভেন্ডর কারেন্ট অ্যাসেট থেকে টাকা কমে গেছে। আর যদি আমি উইথ অ্যাডভান্স অ্যাডজাস্ট না করতাম তাহলে কিন্তু এখানে রেড হয়ে পড়ে থাকতো, ঠিক আছে? জিএল দেখার কোডটা কি বললেন? FBL3N, এটা গত ক্লাসে তো মনে হয় আপনাদেরকে দেখাইছি। FBL3N দিয়ে জিএল লেজার ডিসপ্লে দেখা যায়। আচ্ছা, তাহলে এই যে অঙ্কটা যেটা করলাম, অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট এবং আউটগোয়িং পেমেন্ট, ঠিক আছে? এখন সরাসরি একটা ইনভয়েস করে কি পেমেন্ট দেওয়া, এটা আরো সহজ না? তাহলে
কোনো অ্যাডভান্স দিলাম না, সরাসরি কি করলাম, আর ইনভয়েস এখানে তো করলাম। আরেকটা ঘটনা ঘটে, যেটা হলো আমি হয়তো 3 লাখ টাকা দিলাম, সে 6,50,000 টাকা আমাকে ইনভয়েস করলো। এখানে একটা ইয়ে হয় যে তার কাছে আমি 5% কেটে রাখবো, সেটা 6 মাস পরে দিব বা 3 মাস পরে দিব। দ্যাট মিন্স সিকিউরিটি পারপাস কিছু টাকা কেটে রাখলেন, ঠিক আছে, হ্যাঁ, বা আমাকে কনস্ট্রাকশন কাজ পার্শিয়াল করে, সেই পেমেন্ট দিলেন কনস্ট্রাকশনের তাকে, জন্য পার্শিয়াল পেমেন্ট, ঠিক না ভাই? হ্যাঁ, আমার 5% বা 3% রেখে দিলাম, সেটা আমি 3 মাস পরে দিব। হ্যাঁ দেন, সমস্যা নাই। এখন আমার কোয়েশ্চেন হলো, আমি যখন ব্যাংকের ডাটা ফিল আপ করছি তখন কত দিছিলাম, 6,50,000, ঠিক না? তো ওইখানে যদি আমি 6,50,000 না দিয়া শুধু 2 লক্ষ টাকা দেই, তাহলে কত টাকা নেট পেয়েবলের এগেনস্টে আমি দিচ্ছি? 6,50,000 টাকার এগেনস্টে আমি 2 লক্ষ টাকাই শুধু পে করতেছি, তাহলে আমার লাইবিলিটি আর কত পরে থাকবে? 4.5 লাখ। 4.5 লাখ টাকা পরে থাকবে। এটাই তো, মানে আপনি পার্শিয়ালি ভাবে দিতে পারবেন, ফুল পেমেন্টও দিতে পারবেন, কোনো সমস্যা নেই তো। আপনি তাকে 10টা তার আবার এখান ইনস্টলমেন্টে থেকে দেন, আমি তাও আমি সমস্যা চাইলাম নেই। যে শুধু ব্যাংকে মানে এখান যখন থেকে তো টাকাটা পে করবেন তখন ওই জায়গায় শুধু যে পরিমাণ টাকা পে করবেন ততটুকুই শুধু চিনে আসবে। রাইট। দেন রিকোয়েস্ট হলো, রিকোয়েস্টের পর অ্যাপডেট 47 এ রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করার পরে অ্যাপডেট 48 যেটা, ওইটাতে ডাউন পেমেন্ট দিলেন, দ্যাট মিন্স অ্যাকাউন্টিং জার্নাল হলো। প্রথম রিকোয়েস্টে তো এটা তো একটা রিকোয়েজিশন স্লিপ, ইটস নট অ্যাকাউন্টিং, নন অ্যাকাউন্টিং, এটা কিন্তু একটা রিকোয়েজিশন স্লিপ। আর যখন তাকে টাকাটা পে করলেন তখন কিন্তু অ্যাকাউন্টিং হিট করে, আইদার ক্যাশ আইদার ব্যাংক, ক্রেডিট হয়ে ডেবিট হয়ে যাবে ভেন্ডর। তারপরে সে ইনভয়েস পাঠাইলো আপনার কাছে, ইনভয়েসের ওয়ার্ক অর্ডার ভ্যালুর চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে। সে 9,50,000 টাকার ইনভয়েস পাঠাইলো, তাহলে আপনি 9,50,000 টাকার ইনভয়েস বুক করলেন। ওইটা ট্রানজাকশন কোড ছিল FB60 ফর এক্সপেন্সের জন্য, শুধু এক্সপেন্সের জন্য কিন্তু। হ্যাঁ রাইট, হ্যাঁ এটাই তো হওয়া উচিত। এটা এখানে হওয়া উচিত না, এটার পক্ষে কেউ আছেন? হ্যাঁ এটাই তো হওয়া উচিত, যত টাকা বিল আসবে তত টাকাই আমাকে ইনভয়েস দিতে হবে। অ্যাড্রেস 53 তে আমরা তাকে পেমেন্ট করে দিব, ঠিক আছে? স্যার এখানে স্যার, এখানে পেমেন্টের আমার একটা ক্ষেত্রে অনেক কোশ্চেন আছে। সময়, স্যার আমি এখানে পেমেন্টের ক্ষেত্রে, ধরেন, হ্যাঁ প্লিজ আচ্ছা, পয়েন্ট আপনি করেন, তারপরে যে কোনো বলতেছি। একজন কোয়েশ্চেন করেন, তারপরে আবার সরি আরেকজন। স্যার, পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় আমরা ডিসকাউন্ট পেয়ে থাকি, সেক্ষেত্রে সেটা ট্রিটমেন্টটা কিভাবে হবে? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন করছেন। আচ্ছা, আপনি যে ডিসকাউন্টটা পেলেন, তাহলে আপনি যেটা করবেন, ডিসকাউন্টটা যে পেলেন, এই ডিসকাউন্টটা কি ভেন্ডর আপনাকে ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে? হতে পারে টার্মস এন্ড কন্ডিশনে লেখা, তুমি যদি আমাকে আগে পে করো তাহলে 2% ডিসকাউন্ট পাবে, এরকম হতে পারে না? হতে পারে। তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা ক্রেডিট নোট ইস্যু করতে হবে। ক্রেডিট নোট ইস্যু করতে হবে, ক্রেডিট নোটটা এরকম যে আমার তো ভেন্ডরের লায়াবিলিটি ছিল কত, 6,50,000 টাকা না, ধরো এটার উপর 2% সে ডিসকাউন্ট দিল, তাহলে ভেন্ডর যেহেতু লায়াবিলিটি আছে, তাহলে আমাকে কি করতে হবে, একটা জার্নাল পাস করতে হবে। জার্নালটা হবে কি, ভেন্ডর বলেন আপনারা দেখি, ভেন্ডর কি হবে? স্যার ভেন্ডর ডেবিট আর ডিসকাউন্ট ক্রেডিট। ভেন্ডর ডেবিট টু ডিসকাউন্ট, ডিসকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এইটা হলো একটা জার্নাল পাস করবেন, এই জার্নালটার নাম কি, ক্রেডিট মেমো বলে, এটাকে বলা হয় ক্রেডিট মেমো। এই ক্রেডিট মেমো যে জার্নালটা আপনি পাস করবেন, এই ট্রানজাকশন কোডের নাম্বারটা হলো FB65। দেখেন এই যে স্ল্যাশন FB65, যেটা বলা হয় ভেন্ডর ক্রেডিট মেমো। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই?
কথাটা আবার বলেন, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা FB 60 তে দিচ্ছি কি ভেন্ডর ক্রেডিট, আর FB 65 হলে ভেন্ডর ডেবিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই যে 2% আপনি ডিসকাউন্ট পেলেন, এই ডিসকাউন্টটাকে আপনি অ্যাকাউন্ট ফর করে নিলেন। ঠিক আছে, বা এটাও করতে পারেন, ওই যে টোটাল 9,50,000 টাকার যে এক্সপেন্স আপনি দেখাইছেন, ওই এক্সপেন্স কেও কমাই দিতে পারেন। দ্যাট মিন্স ওই যে এক্সপেন্স থাকবে ওই এক্সপেন্স কেও আপনি 2% কমাই দিতে পারেন। ঠিক আছে, বা আপনারা যদি চান যে বছর শেষে আমি একটা কত টাকা ডিসকাউন্ট পেলাম এটাকে সেপারেট ভাবে মেনটেন করতে চাই, তাহলে ডিসকাউন্ট নামে একটা জিএল করে ওই জিএল আপনারা বুক করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমি একজন মনে করুন এই ডাউন পেমেন্ট করলাম সেপ্টেম্বরে, এপি করলাম সেপ্টেম্বরে, কিন্তু পেমেন্ট করলাম যখন আমি অক্টোবরে। আমি যখন সেপ্টেম্বরের ক্লোজিং করব, তখন তো আমার ভেন্ডরের লেজারে ব্যালেন্স দেখাবে অ্যাডভান্স আর প্রিপেমেন্টে 9 লাখ, আমার অ্যাকাউন্টস পেয়েবল দেখাবে 9 লাখ 3 লাখ, আর অ্যাকাউন্টস পেয়েবল দেখাবে 9,50,000। কিন্তু আমার তো অ্যাকাউন্টস পেয়েবল যদি ওই মাসেই অ্যাডজাস্ট করতাম, তাহলে তো আমার অ্যাকাউন্টস পেয়েবল দেখাতো 6,50,000, আমার ডাউন পেমেন্ট প্রিপেমেন্টটা 0 দেখাতো। আচ্ছা, আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে ধরেন অ্যাডভান্স করছেন, আমি একটু সাজান, হ্যাঁ, জুলাই মাসে আপনি অ্যাডভান্স করলেন ফর এক্সাম্পল, ঠিক আছে, বিল রিসিভ করছেন আগস্টে, পেমেন্ট করছেন সেপ্টেম্বরে। ঠিক আছে, এখন আপনার কোয়েশ্চেন হলো আগস্টের ক্লোজিং এ কি কি অ্যাকাউন্টিং সিচুয়েশন হবে, এটাই তো? জি স্যার। এটাকে যেটা আপনাকে করতে হবে, অঙ্কটা শিখেন ভালো করে, এটা ভালো কোয়েশ্চেন করছেন আপনি। এই যে 3 লক্ষ টাকা, এখানে কত আছে আমার? 9 লক্ষ কত 50,000 টাকা, ঠিক না? এই 3 লক্ষ টাকা, এই 9,50,000 টাকার পেটের ভিতরে কি 3 লক্ষ টাকা আছে না? আছে জি স্যার। আছে। জি স্যার, আছে না? 3 লাখ সহই ওইটা। আমার কোয়েশ্চেনটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার। 9,50,000 টাকা দায় সৃষ্টি হওয়ার জন্য কি 3 লক্ষ টাকা ইনক্লুডেড না? হুম? তাহলে এই 9 লক্ষ থেকে আমি কত লক্ষ টাকা আমি মিউচুয়াল করতে পারবো? 6.5 লাখ। 6.5, ঠিক না? তাহলে আমি একটা জিনিস কিন্তু আপনাদেরকে FBL 3N এ ক্যাশ লেজারে কিন্তু দেখায় আসছি, নেট ব্যালেন্স দেখায় আসছি না? তো সেম ভাবে আপনাদের করতে হবে, যেটা এখানেও একটা ক্লিয়ারিং অপশন আছে। 31 আগস্টে যেটা করতে হবে আপনাকে, F-32 নামে একটা ট্রানজেকশন কোড আছে, এই যে দেখেন। আমরা একটা কাজ করি, প্র্যাকটিক্যাল দেখি, তাহলে মনে হয় আপনাদের জন্য আরো সুবিধা হবে, ঠিক না? দেখবেন প্র্যাকটিক্যাল, খুব দ্রুত একটা এন্ট্রি পাস করে দিচ্ছি। আপনারা 2-3 জনে কিন্তু কথা বলেন, বাকিরা চুপ করে থাকে, বাকিরা কোনো কথাই বলে না। বাকিরা কি বুঝতেছে জিনিসটা? জি স্যার, বুঝতেছি। আপনারা কথা বলবেন, কথা না বললে আসলে মনে হয় কি যে না, আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারতেছি না। ঠিক আছে, না স্যার, অ্যাকচুয়ালি এখানে কোশ্চেন করার মতো মানে সবাই যে কোশ্চেন করতেছে তাতেই হয়ে যাচ্ছে, এর আচ্ছা, জন্য আর তাহলে তো কোশ্চেন তাহলে করতেছি তো না। ভালো জিনিস। আচ্ছা, এখন যে উনি কোয়েশ্চেনটা করছে এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আচ্ছা, আমি 3 লক্ষ টাকা অ্যাডভান্স পে করলাম, একটা
ডেট দিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। প্যারালালি একটা ইনভয়েস করি, সেশন 60 দিয়ে একটা ইনভয়েস করি। এখন ওনার কথা হলো যে আমার আগস্ট মাসের শেষে আমি কোনো পেমেন্ট করলাম না, তাহলে আমার মান্থ এন্ডিং অ্যাক্টিভিটিসে কি আসবে? মান্থ এন্ডিং যে অ্যাক্টিভিটিসটা থাকবে, ওই অ্যাক্টিভিটিসে যেটা হবে, প্রত্যেকটা মান্থ এন্ড করার জন্য এসএপি তে কিছু কাজ করতে হয়। এরকম আছে যে আপনার অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট যেগুলো আছে, মানে অ্যাডভান্স কে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডভান্স যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কি ব্যালেন্সিং ফিগার গুলো কারেক্ট আসে না, ঠিক আছে। আচ্ছা, দুটো আমি পোস্টিং করে দিলাম। লেজারে চলে যাই, লেজারে দেখি আমি কি আসছে, আজকের ডেটটা দিয়ে দেখি। আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন দুইটা আসছে, আসছে না দুইটা? 3 লক্ষ টাকা আমি অ্যাডভান্স পে করছি, আর 9.5 লাখ টাকা কি আছে আমার, ঠিক আছে। 9.5 লক্ষ টাকা আমার ইনভয়েস আছে। তো ওনার কথা হলো আমি আর এই মাসের ক্লোজিং এ তাকে তো পেমেন্ট করতে পারি নাই, তাহলে কি এটা এভাবে পড়ে থাকবে? না, এটা এভাবে পড়ে থাকবে না, ওকে অবশ্যই মিউচুয়াল করতে হবে। তাহলে আমরা একটা মিউচুয়াল করি তাকে, ওই যে বলছিলাম F-32, এটাকে বলা হয় কি F-32। এই যে F-32 তে গিয়ে এখানে তার কোড নাম্বারটা দিলাম, কোম্পানি কোড দিলাম, তারপরে কি বিডিটি দিলাম, এবং স্পেশাল জিএল ইন্ডিকেটর এ দিব, কারণ আমি তো অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট করব, ঠিক না? অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট করব। এখন এখান থেকে ডকুমেন্ট নাম্বার গুলোকে আমি নিয়ে আসি। কি বলতেছে সে? ও সরি সরি সরি, আমি F-32 বলতেছি, এটা হলো F-44, সরি F-44 লেখা। জি স্যার, আমি স্যার 32 বুঝে F-44, কিছু পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ F-44, এটা F-32 হলো কাস্টমারের জন্য, ঠিক আছে। যে মানে ওষুধ কোম্পানির এটা ফার্মেসিদের কাজ হতো, যে পরিমাণ ট্রানজাকশন কোড মুখস্থ করছি, ফার্মেসি দিলে ভালো চালাতে পারতাম, ঠিক আছে। এই যে শুধু এই দুইটা কোডে আমি লিখবো, হ্যাঁ। এই যে দেখেন এখানে পেস্ট করলাম, আমি কিন্তু এখন কোনো পেমেন্ট দিচ্ছি না। যদি আমি পেমেন্ট দিতাম তাহলে কি হতো, এখানে জিরো চলে আসছিল না? এই যে ডিফারেন্স পোস্টিং এর ভিতরে আমি ডাবল ক্লিক করলাম, এখন আমি এটাকে কি করব, সিমুলেট করব। এই যে লাইবিলিটি হয়ে গেছে, দেখছেন? আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অ্যাডজাস্ট উইথ অ্যাডভান্স, সেভ, ঠিক আছে। এখন এই লেজারে দেখেন একটা হিট, দেখবেন কি হিটটা আসে, দেখেন সবাই। এই যে আসছে নেগেটিভ, একটা লাইন আইটেমে চলে আসছে, দেখেন একটা লাইন আইটেমে কিন্তু লাইবিলিটিটা চলে আসছে, প্যারালালি অ্যাডভান্সটা অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অ্যাডভান্সটা অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডভান্সটা কিন্তু আর নাই, অ্যাডভান্সটা নিচে চলে আসছে, এখানে একটা সিঙ্গেল ফিগারে চলে আসছে। তো আপনি এখন সেপ্টেম্বর মাসে এই সিঙ্গেল ফিগার রূপে পেমেন্ট দিয়ে দেন, ঠিক আছে। তাহলে আমি সেপ্টেম্বর মাসে এখন সিঙ্গেল ফিগার রূপে পেমেন্ট দিয়ে দিই, অ্যাডভান্স 53। হ্যাঁ হ্যাঁ, এটাকে ওই মান্থ এন্ডিং অ্যাক্টিভিটিস বলে, না হলে তো আপনার ওই অ্যাডভান্স ওভারস্টেটেড হয়ে থাকবে, লায়াবিলিটিও ওভারস্টেটেড হয়ে থাকবে, লাইবিলিটি এবং অ্যাডভান্স দুটাই ওভারস্টেট হয়ে থাকবে স্যার। ওভারস্টেটেড হয়ে থাকবে দুটো। কিন্তু আমার কথা হলো স্যার, এটা তো আমরা ওই ইনভয়েস যখন করতেছি তখনই তো অ্যাডভান্সটাকে অ্যাডজাস্ট করতে পারতাম। না না না, ইনভয়েস
আপনি কিন্তু ঘুরে ফেরা আবার ওই ইনভয়েসের সাথে তো এখানে অ্যাডভান্সের কোনো সম্পর্ক নেই। দেখা গেল অনেক সময় ইনভয়েস অন্য ইনভয়েস তো ডিপার্টমেন্টের লোক ইনভয়েসের করে, পরে আর ফিগারই হবে। একটা আর কোম্পানি যদি 1000টা অ্যাডভান্স হয় তাহলে তো তার কাজই থাকবে শুধু অ্যাডভান্স অ্যাডজাস্ট করা। হ্যাঁ এখানে আপনি মেন দেখেন দুইটা কিন্তু দুই জিনিস, আপনি দুইটা কিন্তু এক করে ফেলতেছেন। ইনভয়েস হলো কি? ইনভয়েস হলো যেটা লায়াবিলিটি, ওই লায়াবিলিটি কিন্তু আপনাকে ফুল ড্রপ করতেই হবে। এই যে দেখেন, হ্যাঁ, আমার তো এখানে এক্সপেন্সটা স্যার 9,50,000 দেখাবো। হ্যাঁ। 9,50,000 এক্সপেন্স হবে, ডেবিট হবে, ক্রেডিট হবে অ্যাডভান্স, আর হলো মানে আপনি চাচ্ছেন পেবল। এক জার্নালের এগেইনস্টে ট্রানজাকশনটা করে ফেলতে, ঠিক না? জি জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক না আছে। স্যার, সে যেটা বলছে সেটা ঠিক আছে, কিন্তু দেখা গেল যে মানে সাধারণত অর্গানাইজেশন গুলো এভাবে করে না, কারণ দেখা গেল না, অ্যাডভান্স এটা একটা করে না, কিন্তু ডিপার্টমেন্ট এটা দেখে, তারপরে এটার একটা এসিপি বিল তে গুলা দেখি আর আমরা। একটা ডিপার্টমেন্ট দেখে। এটা উনি যেটা বলছে এটা হলো অ্যাডজাস্টমেন্ট জার্নাল। এই যে দেখেন অপশন একটা আছে এখানে, এই যে দেখেন এইখানে আমি স্পেশাল জিএল এ দিয়ে করে ফেললাম, মানে অ্যাডভান্স সহ ইনভয়েসটা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু সচরাচর এটা এইভাবে মানে ওই অ্যাডজাস্টমেন্ট জার্নালটা মানে কেউ করে না, ঠিক আছে। আমাদের বাংলাদেশের প্র্যাকটিস আমি এই পর্যন্ত দেখি, ঠিক আচ্ছা, আছে। এখানে স্যার আমার তিনটা লাইন দেখাবে, একটা এক্সপেন্সের লাইন দেখাবে, একটা অ্যাডভান্সের লাইন দেখাবে, একটা অ্যাকাউন্টস পেয়েবলের লাইন রাইট দেখাবে। রাইট 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 রাইট, ঠিক আছে। তার মানে আমার কিন্তু একসঙ্গে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। না, কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম না এবং আপনাকে আমার তো এবং আমার ভেন্ডর লাইব্রেরিও দেখা হয়ে যাচ্ছে, কত হচ্ছে দেখাচ্ছে, না, আমার আপনার অ্যাডভান্সটাও কথা অ্যাডজাস্ট আমি হয়ে গেল। এগ্রি করতেছি, কিন্তু দিন শেষে কিন্তু আপনাকে ওই যে রেটকে কিন্তু গ্রিন করতে হবে। আপনি যদি রেটকে গ্রিন না করেন তাহলে কিন্তু ওই লাইন আইটেম থেকে সে কিন্তু সরবে না। কথাটা বুঝতে আমাকে পারছেন? তারপরে স্যার মিউচুয়াল করতেই হবে। মিউচুয়াল করতেই হবে আপনাকে, মানে আপনি কারণ ডিরেক্টলি আমার তো কোশ্চেন দেওয়ার অ্যাডভান্সটা পরেও অ্যাডজাস্ট কিন্তু হয়ে আপনাকে গেল। মিউচুয়াল করতে হবে, তার চেয়ে আপনি একবারেই মিউচুয়াল করে ফেলেন, ঠিক না? তাহলে তো স্যার ধরেন মানে এসএপি যারা নেয় তারা তো চায় যে কাজ কমানো, উম, সেক্ষেত্রে কাজ আরো বেশি হয়ে যায়। না, এসিপি নিলে যে কাজ কমে যাবে এটা তো আমরা কখনো বলি না, আমরা তো মানে কাজ কমানো, লোকবল কমানো, এটাই তো মানুষ চায়, এবং প্রসেসটাকেও না না, শর্টকাট। ইনফরমেশনের জন্য মূলত এই আর কি না সফটওয়্যার না, গুলো এটা ইউজ করে, কিন্তু যাতে ভুল ধারণা, ম্যানেজমেন্ট এটা ভালো আপনাদের ডিসিশন নিতে টোটালি পারে। ভুল ধারণা। হ্যাঁ, এসিপি কাজগুলো নিলে যেন যে কাজ অর্গানাইজ কমে হয়। যাবে, লোকবল কমে যাবে, এটা হলো টোটালি ভুল ধারণা। এটা এসিপি কে কোন একটা প্রতিষ্ঠানে বিক্রি করার জন্য এই ধরনের কমেন্টস করে। আমার এই 15 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, প্রচুর কাজ বাড়ে। এক, হ্যাঁ, ফাংশনাল অ্যাক্টিভিটিস কমে যায়, ডিসিশন মেকিং এবং মনিটরিং লেভেলের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে যায়, কন্ট্রোলিং পাওয়ারটা ইনফরমেশন বেড়ে যায়। কন্ট্রোলিংটা বেড়ে যায়, ঠিক আছে। ফাংশনাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো কমে যায়, ঠিক আছে। যেমন 60 থেকে 70% জিএল এ আপনাদের কোনো ম্যানুয়াল এন্ট্রি দিতে হবে না। যেমন অ্যাসেট মডিউল, কোনো এন্ট্রি দিতে হবে না, সে থাউজেন্ডস অফ এন্ট্রি 1 সেকেন্ডে সে ফালায় দিবে। তারপরে মেটেরিয়াল স্যার ম্যানেজমেন্ট হলো থেকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অটোমেটিক্যালি যখন আপনি জানা করবেন, লাগবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করবেন তখন কিন্তু অ্যাসেট যখন আপনি একটা অ্যাসেট কিনলেন, সেই অ্যাসেটকে যখন আপনি এসএপি তে এন্ট্রি করবেন তখন তো কাজ করতেই হয়। হ্যাঁ, একটা অ্যাসেট ক্রিয়েট করার সময় তখন আপনাকে ওই অ্যাসেটের ক্লাসকে চিনিয়ে দিতে হয় এবং তার ডেপ্রিসিয়েশন লাইফটাকে চিনিয়ে দিতে হয়, কতটুকু ডেপ্রিসিয়েশন তার life, হ্যাঁ, ঠিক আছে। আর মাস শেষে যখন আপনি যখন আপনি ডেপ্রিসিয়েশন চার্জ ডেপ্রিসিয়েশন, করবেন সেই কাজটা কম। হ্যাঁ, আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, মাস শেষে যখন ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা করবেন সেই কাজটা কম। এটা মাস শেষে জাস্ট করতে একটা হয়। ক্লিক করবেন, অটো হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা, আমি একটা ট্রানজাকশন কোড দেখাই, এই যে একটা ট্রানজাকশন কোড দেখছেন, এটার নাম হলো এএফএবি। হ্যাঁ, এই একটা ট্রানজাকশন কোড দিয়ে যদি এই কোম্পানি যদি থাউজেন্ডস অফ বা লক্ষ লক্ষ অ্যাসেটও থাকে, একটা ক্লিকে সব জার্নাল করে যাবে, সব জার্নাল, ঠিক আছে। তো আপনাকে তো সেটা ম্যানুয়ালি কাজ করার জন্য অনেক কিছুই কমায় ফেলাইতেছে, ঠিক আছে। কিছু জায়গায় কমবে, কিছু জায়গায় বাড়বে, কিন্তু দিন শেষে কিন্তু মনিটরিং লেভেলটাই কাজ সবচেয়ে বেশি থাকে। যেমন বিভিন্ন মডিউল থেকে আপনাদের ট্রায়াল ব্যালেন্সে এসে এন্ট্রি করবে, আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ওই সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের লোক 10,000 ইউএসডি পারচেস অর্ডার করতে গিয়ে সে কি বিডিটি 10,000 টাকার পারচেস অর্ডার করলো কিনা, ঠিক আছে, এরকম সে ভুল করতে পারে, ঠিক আছে। এগুলো মনিটরিং মানে অ্যাকাউন্টস হলো সিও যে পার্টটা, এটাকে বলা হয় আপনার কন্ট্রোলিং, ঠিক আছে। কন্ট্রোলিং বা মনিটরিং লেভেলটা অনেক বেড়ে যায়। আর যদি আপনারা শুনে থাকেন যে এসসিপি নিলে
কাজ কমে যায়, লোকবল কমে যায়, এটা আমি আসলে বিশ্বাস করি না। এটা আমরা যারা স্যার বাংলাদেশ কোনো মার্কেটে যারা ইয়ারপিতেই আছি স্যার কাজ কমে না, কাজ এটা বেড়ে যায়। আমরা বিশ্বাস করি না, বরঞ্চ কাজ আমি মনে করি আরো বাড়ে, প্রচুর কাজ বেড়ে যায়, কারণ প্রচুর মনিটরিং লেভেল আপনাকে করতে হয়। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে যে আপনার কাজটা অনেক ফাস্টার হয়, অনেক কুইক আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, তো আজকে তো ধরেন ডাইরেক্ট যেটা দেখাইলাম এফআই সলিউশনের মাধ্যমে দেখাইলাম, ঠিক আছে। কালকে দেখাবো এই যে এমএম মডিউলের মাধ্যমে কিভাবে ইনভয়েসটা করে হয়, ওইটা দেখে অ্যাকাউন্টস পেয়েবলটা কালকে শেষ করবো। হ্যাঁ, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে। দেখেন আপনাদের ভিতরে অনেক কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন গুলো করবেন, বুঝছো? অনেক সময় দেখবেন খুব ভালো লেভেলেরও কোয়েশ্চেন আসবে, যেটা সবার জন্য অনেক সুবিধা হবে। চিন্তা করেন, অফিসে ঘটনা দিয়ে ঘটনা সাজান, আমার সাথে শেয়ার করেন, আমি আপনার সাথে ডিসকাশন করি, এবং ভালো একটা কিছু বের হবে। কারণ এই দিন শেষে কিন্তু এগুলো আপনারা অফিসে করেন করেন না? অবশ্যই করেন। অনেকে করে, অনেকে দেখে এটাকে কিভাবে করতে হয়। স্যার আমি এসিপিটা ইনস্টল করতে পারিনি। আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। বললাম যে এসিপি ইনস্টল করতে পারিনি আমি, যে ও, কারণে আমি যা দেখা আপনি এসিপি ইনস্টল করতে পারেন নাই? আপনার ল্যাপটপটা কি মানে পুরানা ভার্সনে বা নতুন কিছু? উইন্ডোজ 10। তাহলে তো হওয়ার কথা, তো উইন্ডোজ 10 তো সবাই করছে। আপনি স্ক্রিন শেয়ার দেন, দেখি কি বলে সে। স্ক্রিন শেয়ার দেন, আমি অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেন। আমি স্যার এখন হচ্ছে মোবাইলে ক্লাস করতেছি, ল্যাপটপে ক্লাস করতেছি না, যেহেতু এসিপিটা ইনস্টল করতে পারিনি। বাট হচ্ছে কিছু টার্ম আমি এসিপি যেটা হচ্ছে স্যাপ বিআই মডিউলে কাজ করতাম তো আমরা। জি, তো আর কিছু কিছু কাজ হচ্ছে আমরা করতাম এখানে, যে জার্নাল পাস করা বা হচ্ছে ফান্ড রিকোয়েস্ট করার যে প্রসিডিউর, সেগুলো করতাম, যে কিছু জিনিস আমার পরিচিত। হ্যাঁ, কিন্তু তাহলে তো পুরো এই ট্রানজেকশনের এই পুরো কাজগুলো আমরা কখনো করিনি, তো যে কারণে এখন ওই স্যাপটা ইয়ে না করার জন্য, এসএপি ইনস্টল করতে না পারার জন্য হচ্ছে ঠিক মতো আমি ধরতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি কালকে একটা টাইমে আমাকে একটু নক দিন, আমি ফ্রি থাকলে আপনাকে আপনার ইয়াতে আপনার এনিডেক্সে বা হোয়াটএভার যেভাবে হোক আমি আপনার সাথে কমিউনিকেশন করে আপনার ল্যাপটপে এটা ইনস্টল করার ব্যবস্থা করে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। নক দিন। আপনার তো উইন্ডোজ 10 হওয়ার তো কথা, অনেকের ওই ব্যাকডেটেড ভার্সনের কারণে অনেকের ইনস্টল হচ্ছে না, এটা প্রবলেম শো করতেছে। কারণ লেটেস্ট টেকনোলজিতে আইসা পুরান ভার্সন গুলোকে সে অ্যালাউ করে না। আজকে একজন নতুন দেখতেছি, জোয়েরিয়ার বিনতে ময়, উনি উনি কি আগে ক্লাস করছে আমার এখানে? আর খন্দকার রাকিব আহমেদ মনে হয় নতুন এখানে দেখতেছি। না না, মনে আরেকজন হয় আছে আমাদের জোয়ারিয়া। বাণিজ্য স্যারের মেয়ে মনে হয় ওনার আইডি। ভাই আমি নতুন না ভাই, প্রথম দিন থেকে আছি। না না, রাকিব সাহেব আচ্ছা প্রথম দিন আচ্ছা থেকে আছে, উনি ঠিক আছে, ছবি হ্যাঁ হ্যাঁ ছবি অ্যাড করছে, আগে ছবি ছিল ছবি না। অ্যাড করছেন। আজকে নতুন পাচ্ছি ওনাকে, ওই যে জোয়ারিয়ার কে পাচ্ছি নতুন। ওটা আমার স্যারের মেয়ে, ওটা স্যারের ও আইডি। আচ্ছা 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 আচ্ছা, আমি জানতাম না। আর বাকিরা তো সবাই রেগুলার করতেছে, আর হানি খান মনে হয় উনি দু একটা ক্লাস মিস করছে। জি স্যার। হ্যাঁ, আমরা ওই প্রথম বেসিক লেভেলের আদার মডিউলের গুলা বেসিক নিয়ে কথাবার্তা বলছিলাম, ঠিক আছে? আপনারা যারা আগে এসিপি তে কিছু টুকটাক ইউজ করছেন, আমার কথার সাথে দেখবেন কিছু না কিছু অবশ্যই মিলবে, ঠিক আছে? আর এসিপি টা তো আসলে সারা পৃথিবীতে বলেন একই জিনিস, প্ল্যাটফর্ম গুলা একই, স্ক্রিন গুলা একই, শুধু পার্থক্য এটাই যে ওই ভেন্ডর লেভেলে কিছু চেঞ্জেস থাকে, কোম্পানি কোড
নেম গুলো চেঞ্জ থাকে আর কিছুই না, আপনার কোম্পানি কোড আপনার নাম্বারটা থাকবে এরকম, আর কিছুই না। তো একসময় মনে হতো যে আসলে সফটওয়্যারটা খুব কঠিন, কিন্তু এখন এই স্টেজে এসে মনে হয় যে না, এই সফটওয়্যারটা আসলে অনেক ইনফরমেটিভ সফটওয়্যার আর খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। লজিক গুলো মিলাইতে একটু সময় লাগে, যেমন আজকে একটা লজিক আপনাদেরকে আমি কিন্তু বারে বারে রিপিটলি একই কথা বলছি, যেটা হলো যে ভেন্ডরকে যখনই আপনি অ্যাডভান্সের দিবেন, সে কিন্তু তখন আর লাইবিলিটিতে থাকে না, কারণ প্যাটের ভিতরে রিকনজিয়েল কিন্তু লাইবিলিটি ভেন্ডর, ঠিক না? যখনই আপনি দিচ্ছেন সে কিন্তু চলে যাচ্ছে কারেন্ট অ্যাসেটের জিএল। এটাই তো হওয়া উচিত আলটিমেটলি অ্যাজ পার অ্যাকাউন্টিং। তো এটা এসপি তে কিভাবে হয় এটা কিন্তু আমি দেখাইছি কিন্তু, যেটা অন্যান্য সফটওয়্যার এই সলিউশনটা করতে খুব মানে আসলে পারে না। এবং 100টা ভেন্ডরের ভিতরে দেখা যাচ্ছে যে 70টাই যদি নেগেটিভ ফিগার থাকে আর 30টাই যদি পজিটিভ ফিগার থাকে, তো এটাকে নেট ব্যালেন্স হিসাবে দেখায় যে তারা এটা আসলে ঠিক না। ভেন্ডর যদি অ্যাডভান্স থাকে, দ্যাট মিন্স পজিটিভ ব্যালেন্স থাকে, তার মানে সে কারেন্ট সেন্টার থাকে, দ্যাট মিন্স হলো অ্যাকাউন্টস পেয়েবল। সেম ভাবে কাস্টমারের ক্ষেত্রেও একই অবস্থা। কাস্টমারের যদি পজিটিভ ব্যালেন্স থাকে, দ্যাট মিন্স এটা হলো আমার রিসিভেবল, আর যদি কাস্টমারের নেগেটিভ ব্যালেন্স থাকে তাহলে কি এটা আমার জন্য দায়। কাস্টমার যদি আমাকে অ্যাডভান্স টাকা দেয় তাহলে আমরা কি জানি পাচ্ছি, ব্যাংকে বা ক্যাশকে বাড়ায় দেই, কাস্টমারকে ক্রেডিট করি, ঠিক না? তার মানে কি এটা আমার জন্য দায়, আমি এখনো পর্যন্ত তাকে কোনো গুডস দিতে পারি নাই, ঠিক আছে? আমার জন্য দায় এটা। যতক্ষণ পর্যন্ত না আমি গুডস দিব, ইনভয়েস না প্রডিউস করব, ততক্ষণ পর্যন্ত এই দায় আমার শেষ হচ্ছে না। ওকে, তো আপনারা কি মানে স্যার আমি আমরা কি আজকে গত ক্লাসটা মিস করেছিলাম, এতে কি আমি এটা কি কভার করতে পারবো বা এর মধ্যে কি হয়ে গেছে কিছুটা? গত ক্লাসে যেটা ছিল জিএল লেভেলের ডিসকাশন ছিল, জিএল লেভেল। জি স্যার। চেষ্টা করেন একটু ক্লাসগুলো করার জন্য, আসলে জীবনে স্যার ওটা একটা আর্জেন্সি হ্যাঁ ছিল হ্যাঁ স্যার, কিছু করার বিভিন্ন ছিল না। ধরনের প্রয়োজনীয়তার ভিতরেই কিন্তু আমাদেরকে আগে যেতে হবে, ঠিক আছে? আর যতটুকু ভেন্ডরের পারবেন। ক্ষেত্রে আমরা স্যার যখন এন্ট্রি পাস করি, যখন লায়াবিলিটি হয় আমাদের যেটা করতে হয় ওরাকলে, সেটা হলো একবার কনফিগারেশন চেঞ্জ করে তাকে অ্যাসেটে নিচ্ছি, একবার লায়াবিলিটিতে নিচ্ছি, এরকম। না না, এসএপি তে এটা আবার করতে হবে, এসএপি তে ওই স্পেশাল কি গুলো চিনিয়ে দিলে সে অটোমেটিক্যালি চলে যায়। আপনি ওরাকল কে ইমপ্লিমেন্টেশন করছে আপনাদের এখানে? ওরাকল স্যার এটা সিনোসিস আইটি নামে একটা প্রতিষ্ঠান ছিল, এটা অফিস ছিল ওদের স্যার, ওই যে বিডিবিএল এক ভবনে। সময় ওরাকলটা বাংলাদেশে আজ থেকে 15-20 বছর আগে খুব ভালো ডিমান্ড ছিল ওরাকল। রিসেন্টলি এসএপি অনেক ভালো ডিমান্ড চলে আসছে। এসএপি তো বিগত 40 বছর যাবত ওয়ার্ল্ডের ভিতরে ভালো ভালো একটা অবস্থান ধরে রাখছে। বড় বড় গ্রুপ অফ কোম্পানি গুলো সবাই এখন এসএপি ইউজ করে। তো সফটওয়্যারটা খুবই সহজ, আবার খুবই কিন্তু কঠিন। আপনি যদি প্র্যাকটিস বা নলেজে না থাকে, আস্তে আস্তে আবার করে এটা ব্রেন থেকে চলে যায়, থাকে না মাথায় এটা। আপনি যদি 2-3 মাস, রিপোর্টিং এর জন্য খুব ভালো। হ্যাঁ রিপোর্টিং এর জন্য অনেক চমৎকার এটা, হ্যাঁ, চমৎকার রিপোর্টিং। মানে যত ধরনের রিপোর্ট যেভাবে দেখতে চাওয়া হয় সব হ্যাঁ হ্যাঁ সম্ভব। হ্যাঁ, সব 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 অ্যাঙ্গেলে দেখা যায় এটা, সব অ্যাঙ্গেলে। অন্যান্য সফটওয়্যার গুলো কিন্তু আসলে এত ফ্লেক্সিবল হয় না, এই সফটওয়্যারটা যে পরিমাণে ফ্লেক্সিবল। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? প্ল্যান ইন্টারন্যাশনাল। হ্যাঁ, প্ল্যান ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্ল্যান, হ্যাঁ ওনারা তো এসএপি ইউজ করে আমি জানি, জি। ওনারা এসএপি ইউজ করে। ওনাদের সার্ভার তো মনে হয় দেশের বাইরে, বাংলাদেশে। তো আজকে কি আরো কারো কোনো কোয়েশ্চেন আছে, ডিসকাশন করবেন না? সবাই তো মনে টায়ার্ড হয়ে গেছেন। আজকে ছুটি দিয়ে দেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো মেসেজ পাচ্ছি না দেখে আমি যেতে যাচ্ছি। আজকে যদি টিকা দিয়ে আসছি কোনো স্যার, কোয়েশ্চেন তারপরে করতে ক্লাস চান আমি করতেছি। আচ্ছা, টিকা দিয়ে সাথে সাথে একটা ওই নাফা এক্সট্রা খেয়ে নিবেন, তাহলে হ্যাঁ আর স্যার, কিছু হবে সেকেন্ড না। ডোজটাতে একটু প্রবলেম সবারই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার দেখলাম সবার নাকি জ্বর উঠে যাচ্ছে, বিশেষ করে মডার্নার ক্ষেত্রে। জি স্যার। তো আজকে শেষ করলাম, আমরা ইনশাল্লাহ পরশুদিন আবার বসবো, ঠিক আছে? থ্যাংক ইউ ওকে, স্যার।
ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।